অধ্যায় ৭ হিট অ্যান্ড রান অন্তর্ঘাত ও প্রতিশোধ বড় অভিযানগুলো সবসময় ভারতীয়রাই পরিচালনা করছে তারপর তারা এগুলোকে বলছে মুক্তি ফৌজের বিজয় এমন না যে আমরা অকৃতজ্ঞ কিন্তু এটা আমাদের যুদ্ধ ও আমাদের ভূমি আমাদের কাজ আমরা নিজেরাই করতে চাই গার্ডিয়ান পত্রিকার ব্রিটিশ বাঙালি সাংবাদিকের নিকট বিদ্রোহের সমর্থক একজন বাঙালি স্বেচ্ছাসেবক অগাস্ট ১৯৭১ প্রচারযন্ত্র যথেষ্ট পরিশ্রম করে ও কার্যকরী ভূমিকা রাখে পরনে লুঙ্গি হাতে রাইফেল মুক্তিবাহিনীর গেরিলারা তাৎক্ষণিকভাবে নায়ক বনে যায় সংবাদ সংগ্রহে ব্যস্ত সাংবাদিক সমাজ কাল্পনিক সাফল্যের দাবি গিলতে শুরু করে এবং সেগুলো ব্যাপক বিশ্বাসযোগ্যতাও অর্জন করে মেজর জেনারেল লক্ষ্মণ সিং ভারতীয় সেনাবাহিনী লক্ষ্যবস্তুসমূহে মুক্তিবাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পরই ভারতীয় সৈন্যদের ভারতের ভূমিতে ফিরিয়ে নেওয়া হতো যদিও কখনো কখনো এসব লক্ষ্যবস্তুর দখল হতো স্বল্প সময়ের কারণ প্রায়ই এসব লক্ষ্যবস্তুর দখল হয় স্বল্পস্থায়ী পাকিস্তানি বাহিনী পাল্টা আক্রমণ করলেই মুক্তিবাহিনী তাদের খুব কম সময়ই সেগুলোর দখল ধরে রাখতে সক্ষম হতো ভারতীয়দের জন্য এটা ছিল চরম বিরক্তির সিসন ও রোজ ওয়ার অ্যান্ড সেসেশন পাকিস্তান ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ ১৯৭১ সালের ২১ এপ্রিল ওয়াল স্ট্রিট জার্নালে পিটার কার্ন অনেক নিখুঁত ও দূরদর্শিতা সম্পন্ন বিশ্লেষণধর্মী এক প্রতিবেদনে উল্লেখ করেন বাংলাদেশ এ অবস্থায় বিপ্লবী যুদ্ধের ইতিহাসের সবচেয়ে দুর্বলতম এবং সম্ভবত সবচেয়ে কম সময়স্থায়ী যুদ্ধ শুরু করেছে তিনি বলেন এক মাসেরও কম সময়ে ও ৫০,০০০-এর কম সেনা সদস্য সীমিত আগ্নেয়াস্ত্র ও সীমিত বিমানবাহিনীর সমর্থনে পাকিস্তান সেনাবাহিনী ৭৫ মিলিয়ন অর্থাৎ ৭,৫০,০০,০০০ শত্রুভাবাপন্ন বাঙালিকে আপাতত হলেও দমন করতে সক্ষম হয়েছে কান আরও লিখেছেন তার মানে এ না যে বাংলাদেশের আকাঙ্ক্ষা শেষ হয়ে গেছে কিন্তু যদি পূর্ব পাকিস্তান কখনো স্বাধীন হতে চায় তাহলে গত ৪ সপ্তাহের স্বতঃস্ফূর্ত জ্বালাও পোড়াও ধরনের বিপ্লব দ্বারা তা অর্জন সম্ভব নয় সপ্তাহ নয় স্বাধীনতা অর্জনের জন্য প্রয়োজন বছরের পর বছর ধরে লড়াই করা চাই কার্যকরী অভিযান ও কম বাগাড়ম্বর মুক্ত বক্তৃতা আত্মসামরিক চাই গেরিলা কৌশল প্রচলিত যুদ্ধ নয় এবং সম্ভবত দরকার বামপন্থী জঙ্গি কর্মী বাহিনী আদর্শবাদী মধ্যমপন্থী নয় আর তা অনেকটাই নির্ভর করবে ভারতের সার্বিক সহযোগিতার উপর ১৯৭১ সালের মে মাসে সামরিক কর্তৃপক্ষ পূর্ব পাকিস্তানে একটি ক্ষুদ্র বিদেশি সাংবাদিক দলকে বিভিন্ন স্থানে পরিদর্শনের অনুমতি দিয়েছিলেন সে সময় দ্য নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করে পূর্ব পাকিস্তানে সকল সশস্ত্র বিরোধী পক্ষ নিঃশেষ হয়ে গেছে অপরদিকে দি অ্যাসোসিয়েটেড প্রেসের মট রোসেনবম ব্যাংকক থেকে পাঠানো এক প্রতিবেদনে প্রদেশটিকে নতজানু ও অক্ষম হিসেবে বর্ণনা করেন তারপরেও যুদ্ধ শেষ হওয়ার ছিল অনেক দেরি ফাইন্যান্সিয়াল টাইমসের হার্ভি স্টকউইন লিখেছিলেন তখনও পর্যন্ত পাকিস্তান নিজেদের ধ্বংসের দিকে ধাবিত হওয়ার সকল কৌশল প্রয়োগ করেনি সামনে আরও হিংসাত্মক কার্যকলাপ অপেক্ষা করছে পরবর্তী কয়েক মাসে পাকিস্তানের সামরিক জান্তা সংকট নিরসনে কোনো রাজনৈতিক সমঝোদন বের করতে ব্যর্থ হয় ও পূর্ব পাকিস্তানে পাক সেনারা যেন বাঙালি বিদ্রোহীদের সাথে অনন্তকালব্যাপী এক ধারাবাহিক নাজেহাল হওয়া সংঘাতে জড়িয়ে পড়ে আর এর মাঝে ভারতের সম্পৃক্ততাও বেড়ে যায় আর সবশেষে দেশের মধ্যে শুরু হয় প্রত্যক্ষ যুদ্ধ এই অধ্যায়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে এমন কয়েকজন আন্ডারগ্রাউন্ড যোদ্ধার এবং এর বিপরীতে দীর্ঘ শক্তিক্ষয়ের যুদ্ধে ব্যাপৃত পাকিস্তানি সেনা ইউনিটের নেওয়া কৌশলের ব্যাপারে আলোকপাত করা হয়েছে বিদ্রোহী যোদ্ধা হিসেবে একজন শিল্পীর প্রতিকৃতি আবুল বার্ক আলভি একজন শিল্পী দেখতে ছোটখাট মৃদুভাষী ও দয়ালু স্বভাবের যাকে কোনোভাবেই সশস্ত্র বিদ্রোহী যোদ্ধা বলে কোনোভাবেই মনে হয় না তারপরেও তিনি ১৯৭১ সালের অসংখ্য তরুণ বাঙালিদের একজন যিনি একটি মুক্ত বাংলাদেশের জন্য যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সীমানা পার হয়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ শেষে যুদ্ধে অংশগ্রহণ করেন গুরুত্বপূর্ণ তথ্য যেমন সংগ্রহ করেছেন তেমনি অন্তর্ঘাতমূলক তৎপরতাও চালিয়েছেন আমি তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার বাসায় সাক্ষাৎ করেছিলাম যেখানে তিনি ছিলেন চারুকলা ইনস্টিটিউটের একজন অধ্যাপক আবুল বার্ক আলভি মার্শাল জান্তার হাতে ধরা পড়েন কিন্তু যেভাবেই হোক নিজেকে তাদের থেকে মুক্ত করতে সক্ষম হন যেন সে গল্পটা বলার জন্যই তিনি বেঁচে আছেন আবুল বার্ক আলভি অন্তর্দৃষ্টি দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের রোমাঞ্চকর দিকটা সম্ভবত ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছিলেন
আদর্শবান যুবক, যিনি স্বাধীন বাংলাদেশের জন্য স্বেচ্ছায় গোপন গেরিলা যোদ্ধা হয়েছিলেন, এজন্য তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন। যুদ্ধে সফলতা ও ব্যর্থতা দুটোই সেখানে ছিল। কিভাবে ধরা পড়লেন এবং ধৃত অবস্থায় তার ভাগ্যে কী ঘটেছিল, সবই তিনি বর্ণনা করেছেন আমার কাছে। আবুল বার্ক আলভি আমাকে বলেন, ১৯৭১ সালের পূর্বে তিনি বিশেষভাবে রাজনীতিতে সক্রিয় ছিলেন না, কিন্তু সম্ভবত সারা বিশ্বের অন্যান্য যুবকদের ন্যায় তিনিও বাম ধারার রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি পোস্টার ও প্যাম্পলেট আঁকতেন, চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগে চাকরিও করেছেন। ১৯৭১ সালের মে মাসে কুমিল্লা সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশ করেন এবং ভারতের ত্রিপুরা রাজ্যের মেলাঘর ক্যাম্পে গিয়ে পৌঁছান। আলভি ভারত থেকে বিশেষ দায়িত্ব নিয়ে ঢাকায় তার চতুর্থ দফা অভিযানের সময় ধরা পড়েন। প্রথম দফায় আলভি বিভিন্ন তথ্য, বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ নকশা ও শরণার্থীদের জন্য সাহায্য নিয়ে ভারতে ফিরে গিয়েছিলেন। আগস্ট মাসে তিনি ও তার দল ঢাকায় আসেন, তার ভাষায় বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ সাথে নিয়ে, এবং তার সঙ্গে আর যে তিনজন ছিলেন তারা হলেন বকর, ফতে আলী ও কামাল। বকর ছিলেন দলনেতা। তারা ৫টি SLR, 5টি স্টেন গান, 10টি গ্রেনেড, ৫-৬ বাক্স গুলি ও বিপুল পরিমাণে বিস্ফোরক বহন করে নিয়ে এসেছিলেন। পরবর্তী কর্মসূচির জন্য আলোচনা করতে পূর্ব নির্ধারিত স্থানে ২-৩ দিনের মধ্যে দেখা করার স্থির হয়। বকর নির্ধারিত স্থানে সময়মতো আসতে ব্যর্থ হলে আলভি মেলাঘরে ফিরে যান। ঢাকার সুপরিচিত সঙ্গীত পরিচালক আলতাফ মাহমুদ তার এক বন্ধুকে ভারতে নিয়ে যাওয়ার জন্য ২৯ আগস্ট আলভিকে ডাকলেন। সেই অনুযায়ী আলভি মাহমুদের বাড়িতে যান, কিন্তু যেতে বিলম্ব হয়েছিল। মাহমুদের বাড়িটি ছিল রাজারবাগ পুলিশ লাইনের উল্টোদিকে। ওই রাতে আলভির থাকার কথা ছিল ফতে আলীর বাসায়, কিন্তু মাহমুদ ও তার পরিবারের সদস্যরা আলভিকে রাত বেশি হওয়ার কারণে আর যেতে দেননি, আর তাই আলভি সেদিন রাতে সেখানেই অবস্থান করেন। আলতাফ মাহমুদ ব্যাপক জনপ্রিয় বাংলা গান আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এর সুরকার ছিলেন। উল্লেখ করা যেতে পারে যে এই গানটি পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির সাথে বিশেষভাবে আবেগের সাথে জড়িয়েছিল। তার স্ত্রী সারা আরা মাহমুদ লেখেন, আলতাফ মাহমুদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে কাজ করতেন। মুক্তিযোদ্ধারা প্রায়ই তাদের বাড়িতে আসত এবং প্রচুর অস্ত্র তাদের বাড়িতে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে মাহমুদ গোপন বেতারের জন্য কাজ করেন ও মুক্তিযোদ্ধাদের সব ধরনের সাহায্য ও সহযোগিতা দিয়ে যান, এবং প্রয়োজনের সময় বিদ্রোহীরা অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ তার বাড়িতে লুকিয়ে রাখত। এভাবেই চলছিল তার দিনকাল। তবে অবশ্যম্ভাবী ঘটনাটাই ঘটল শেষমেশ, যে রাতে তার দরজায় শোনা গেল ত্বরা নাড়ার শব্দ। ২৯-৩০ আগস্ট, যেদিন আলভি মাহমুদের বাড়িতে অবস্থান করছিলেন, সেদিনই খুব সকালে দরজায় কড়া নাড়া দিয়েছিল পাক সেনারা। সৈনিকরা বাড়িটা চারদিক থেকে ঘিরে ফেলে দরজায় দুমদাম আওয়াজ করছিল। আলতাফ মাহমুদ নিজে দরজা খুলে দিলে সৈন্যরা ভিতরে ঢুকে পড়ে। তারা তার নাম জিজ্ঞাসা করে। আলতাফ মাহমুদ, সঙ্গীত পরিচালক। একই সাথে বাড়ির প্রত্যেক সদস্যকে ঘিরে রেখে গোটা বাড়িটা সার্চ করে সেনারা। এদিকে তাদের গাড়ি থেকে অন্য একজনকে বের করে নিয়ে আসে সৈন্যরা। আলভি বলেন, অন্যরা তাকে মিস্টার সামাদ হিসেবে শনাক্ত করেছিল। তাকে ও মহমুদকে বাড়ির পিছনে নিয়ে যাওয়া হয়, যেখানে মাটির নিচে থেকে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ভর্তি বিশাল এক ট্রাঙ্ক উদ্ধার করা হয়। স্পষ্টতই কেউ এটার সন্ধান দিয়েছিল। বাড়ির সকল পুরুষ মানুষ, আলভি, মাহমুদ ও তার ৪ শ্যালক, পাশের বাড়ি থেকে ২ জন ও উপরতলার ফ্ল্যাটের আরও ৩ জনকে গ্রেফতার করা হয় এবং নিয়ে যাওয়া হয় বিমানবন্দর সড়কের MP হোস্টেলে, যা মার্শাল ল কোর্ট হিসেবে ব্যবহৃত হতো সে সময়। আলভি জানান, বাড়িটি তল্লাশি চলাকালীন ও MP হোস্টেলে পৌঁছানোর পর প্রত্যেককে বেধড়ক পেটায় পাক সেনারা। একটি ছোট কক্ষে যেখানে সকলকে রাখা হয়েছিল, সেখানে অবস্থানকালে আলভি বেশ কয়েকজন বন্দীকে চিনতে পারেন। তার মধ্যে ছিলেন বাল্যবন্ধু জুয়েল, সুপরিচিত ক্রীড়াবিদ রুমি, জাহানারা ইমামের সন্তান চুল্লা, বেলায়েত, আজাদ ও আরও কয়েকজন। সেখানে গেরিলার কয়েকজন পুরুষ আত্মীয়ও ছিলেন, যারা সকলেই কাঁদছিলেন। পাশের ঘরে জেরা করার জন্য একজনের পর একজনকে ডেকে নিয়ে যাওয়া হতো। কখনো কখনো অর্ধেক খোলা থাকত জেরা করার ঘরটির দরজা। বন্দীদের নির্যাতন ও পেটানোর সময় তাদের কান্নাকাটির আওয়াজ শোনাটা ছিল বড়ই বেদনাদায়ক। আলভির ভাষ্য অনুযায়ী নির্যাতনের ধরনটা এতটাই ভয়াবহ ছিল যে কেউ কিছু জানলে তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করতে বাধ্য হয়ে যেত তিনি। আলভি ও অন্যান্যদের দেওয়া বর্ণনা অনুযায়ী নিশ্চিত করে বলা যেতে পারে যে মার্শাল জান্তা ঢাকায় গেরিলাদের পুরো দলটির কার্যকলাপ ও নেটওয়ার্ক সম্পর্কে জেনে গিয়েছিল এবং দলটির প্রায় সকলকেই গ্রেফতার করতে তারা সক্ষম হয়। আলভি শুনেছিলেন মাহমুদ তার বাড়িতে অস্ত্র রাখার কথা স্বীকার করে সেনা কর্তৃপক্ষকে বলেন যে এক বন্ধুর অনুরোধেই তিনি ওই কাজটা করেছিলেন।
এরপর তিনি রক্তাক্ত অবস্থায় ফিরে আসেন। এক পর্যায়ে গার্ডটি আলভির নাম ধরে ডাকলে আলভি বেশ সতর্ক হয়ে যান, কারণ আলতাফ মাহমুদের বাড়ি থেকে তাকে তুলে আনার পর কারও তার নাম জানার কথা ছিল না। কেউ না কেউ তার নাম জেরাকারীদের বলে দেয় বলেই তার বিশ্বাস। তার কাছে জানতে চাওয়া হয় তিনি ভারত থেকে কখন ঢাকায় প্রবেশ করেন, তার সাথে আর কে কে আছে, কী ধরনের অস্ত্র তারা নিয়ে এসেছেন ও অস্ত্রগুলো কোথায় রেখেছেন। আলভি উত্তরে বলেন সে কখনোই ভারতে যাননি, তাকে পেটানো হয়, কিন্তু তিনি সবকিছু পূর্বের ন্যায় নিশ্চিত করতে থাকেন। এরপর প্রশ্নকর্তা গার্ডকে নির্দেশ দেন বকরকে নিয়ে আসার। ইতিমধ্যে আলভিকে তার সাথে যে 4 জন পূর্ব পাকিস্তানে প্রবেশ করেছিল তাদের নাম ও কী ধরনের অস্ত্র আনা হয়েছিল তার তালিকা দেখালেন প্রশ্নকর্তা। স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে অন্যরা কেউ একজন বা কয়েকজন ধরা পড়েছে এবং জেরাকালে সব বলে দিয়েছে, কিন্তু তারপরেও আলভি কোনোভাবেই তার জড়িততার কথা স্বীকার করেননি। এরপর আলভির ওপর আরও নির্যাতন চালানো হয়, হুমকি দেওয়া হয় তাকে মেরে ফেলার, এবং যখন কোনো কিছুতেই কাজ হচ্ছিল না তখন অফিসারটি তার হাতের কাগজটির টুকরোটা মুড়িয়ে ফেলেন তার সামনে এবং হতাশ হয়ে ঘরের কোনায় ছুঁড়ে দেন। আলভিকে এরপর পাশের ঘরে নিয়ে আবার নির্যাতন করে সেনারা, এবং তা এতটাই কষ্টদায়ক ছিল যে তার পক্ষে তা বর্ণনা করা সম্ভব হয়নি। আলভি বলেন কেবল বলা যায় যে ওই নির্যাতনে তার গোটা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল এবং চোয়াল ও হাত পায়ের সব আঙুল ভেঙে দিয়েছিল জেরাকারীরা। বন্দি থাকাকালীন পুরো সময়টা ধরে কারো কাছে খাবার কোনো জিনিস বা পান করার মতো জল জাতীয় কিছুই ছিল না। একজন বেশ বয়স্ক সৈনিক, মনে হয় সুবিদার মেজর, যা আলভি ধারণা করেছিলেন, তিনি গোপনে কয়েক টুকরো রুটি ও সামান্য চিনি এনে দিয়েছিলেন বন্দীদের জন্য। আলভি মনে করেন ওই সৈনিকটি ছিলেন একজন বালুচ। অনেক রাতে সকল বন্দীকে বাসে করে রমনা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি তার নাম আলভি বাদ দিয়ে সৈয়দ আবুল বার্ক হিসেবে নথিভুক্ত করেন। সেখানে অন্যান্য বন্দীরা নতুন আগত ওইসব বন্দীদের শুশ্রূষা করেন, ঔষধের ব্যবস্থা করেন, এনে দেন খাবার। আলভি ইতিমধ্যে আলতাফ মাহমুদের সাথে তার অবস্থা নিয়ে আলোচনা করেন এবং আলতাফ মাহমুদের আত্মীয়দের নাম জেনে নেন, কারণ মাহমুদের বাসায় ওই রাতে থাকার যুক্তি হিসেবে নিজেকে সেখানে বেড়াতে আসা তার একজন আত্মীয় বলে পরিচয় দেওয়াটাই হতে পারত বুদ্ধিমানের কাজ। পরের দিন তাদের আবারও এমপি হোস্টেলে ফেরানো হয়, কিন্তু সেবার তাদের অন্য একটি ভবনে রাখা হয়। একটি কক্ষে বন্দীদের রিপোর্ট করার জন্য ডাকা হয় এক এক করে। আলতাফ মাহমুদ ও তার আত্মীয়দের একসাথে ডাকা হয়। এই সুযোগের সদ্ব্যবহার করতে আলভি জেরাকারীদের জিজ্ঞাসা করেন কেন তাকে ডাকা হচ্ছে না। তার নাম জানতে চাইলে আলভি বলেন সৈয়দ আবুল বার্ক। স্পষ্টতই এ নামের বিপক্ষে কোনো রিপোর্ট ছিল না। তার কাছে জানতে চাওয়া হয় তিনি কেন এখানে এসেছেন। নিরপরাধীর ভঙ্গি নিয়ে আলভি বলেন তিনি মাহমুদের সাথে দেখা করতে এসেছিলেন এবং তার পরিবারের অন্যান্যদের সাথে তাকেও এখানে নিয়ে আসা হয়েছে। এরপর মাহমুদ ও তার পরিবারের সাথে তাকে জেরা করা হয়। এবার জেরাকারীরা ছিলেন ভিন্ন এবং সম্ভবত আগের দিনের জেরাকারীদের চেয়ে সিনিয়র। তাকে বেশ কম বয়সী ও ছোট হওয়ায় এবং অধিক নির্যাতনে কাবু দেখা যাচ্ছিল বলে কয়েকজন অফিসারকে তার প্রতি সহানুভূতিশীল মনে হয়েছিল। তার বয়সী কয়েকজন গেরিলার নাম বলার জন্য আলভিকে প্রশ্ন করা হয়, কিন্তু আলভি তাদের বলেন তিনি প্রতিদিন নিজের কাজে ব্যস্ত থাকেন, বলে কে বা কারা গেরিলা তা তার জানা নেই। তার অফিসের টেলিফোন নম্বর চাইলে আলভি তা দিয়েছিলেন, একই সাথে মনে মনে প্রার্থনা করছিলেন যে সে নম্বরে ফোন করলে যেই তার রিসিভ করুক না কেন সে যেন অফিসে তার উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে। এই পর্যায়ে আলভি ভাবছিলেন যাক, ঝামেলা থেকে হয়তো রেহাই পাওয়া গেছে, কিন্তু মুহূর্তেই তার গায়ের রক্ত বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম হয়। তিনি আতঙ্কের দৃষ্টিতে দেখলেন আগের দিন আলভিকে শনাক্ত করার সময় যে সৈনিকটি উপস্থিত ছিল সে হঠাৎ সেখানে হাজির হয়েছে, কিন্তু আশ্চর্যজনক হলেও সৈনিকটি এ ব্যাপারে কিছুই বলেনি। আলভি পবিত্র কোরআন শপথ করে বলেছিলেন তিনি কোনোদিন ভারতে যাননি ও কোনো বিদ্রোহীকেও চিনতেন না, কিন্তু মিথ্যা বলার জন্য মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। আলতাফ মাহমুদ বাদে সকলকে 31 আগস্ট সন্ধ্যায় সেনা কর্তৃপক্ষ মুক্তি করে। আলতাফ মাহমুদকে আর কখনো দেখা যায়নি। যেই সৈনিকটি আলভির আগের দিনের ঘটনা প্রকাশ করে দেয়নি সে আলভিকে গেটের বাইরে যেতে দেখে তার পিঠ চাপড়ে দিয়ে বলে যাও এবং একজন ভালো ডাক্তার দেখাও গিয়ে। একজন বিয়োগাত্মক নায়কের বেদনার গান, ব্যালাড অফ আ ট্র্যাজিক হিরো। রুমি সম্পর্কে আমি প্রথম জানতে পারি যুক্তরাষ্ট্রে আমার এক বন্ধু জাফর আহমদের কাছ থেকে, যিনি ছিলেন তার পারিবারিক বন্ধু। তিনি আমাকে রুমির মা জাহানারা ইমামের লেখা ৭১-এর দিনগুলো পড়তে সুপারিশ করেন। আমি এক নিঃশ্বাসে বইটি পড়ে ফেলি। বইটি ডায়েরি ধ্যাসের লেখা, যেটি ১৯৭১ সালের বর্ণনার একটি সাড়া জাগানো রচনা। ঘটনার শুরু ১ মার্চ ও শেষ ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর। জাহানারা ইমাম তার ডায়েরি যখন লেখা শুরু করেন তখন তার সংসারে ছিলেন তার স্বামী প্রকৌশলী শরীফ ইমাম, শ্বশুর এবং 2 সন্তান রুমি ও জামি।
ইতোমধ্যে অসংখ্য নিখোঁজ হওয়াদের ভিড়ে তার সন্তান রুমিও নিখোঁজ হয়ে যায় ২৯ অগস্ট ও তার স্বামী শরীফ হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মারা যান বাংলাদেশ স্বাধীনতা লাভ করার মাত্র ৩ দিন পূর্বে। রুমির গল্প ১৯৭১ সালের বাঙালিদের বেদনাময় একটি উপাখ্যান। এই ঘটনাটির সাথে ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য নরনারীর আত্মহুতি দেওয়ার মতো ঘটনার প্রচণ্ড রকম মিল রয়েছে। কলকাতায় বেড়ে ওঠার সাথে আমি এ ধরনের বিদ্রোহীদের ওপর বেশ কিছু বহুল প্রচারিত ও জনপ্রিয় সাহিত্য পড়েছিলাম। জাহানারা ইমাম তার পুত্র রুমি ও তার বিদ্রোহী বন্ধুদের বিচ্ছু আখ্যা দিয়েছিলেন। জাহানারা ইমাম তার বর্ণনায় বলেছেন, এ বিচ্ছুরা তার বাসায় বিস্ফোরক মজুত করত মার্চ মাসের গোড়ার দিক থেকে। হঠাৎই নিরুদ্দেশ হয়ে যেত এবং প্রায়ই যত্রতত্র বোমা বিস্ফোরণ বা গুলিবর্ষণের দ্বারা তাদের উপস্থিতি জানান দিত। অনেক বাংলাদেশী লেখক এসব বিদ্রোহীদের বাংলার দামাল ছেলে হিসেবে আখ্যায়িত করেছেন, তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ বেপরোয়া ভাবের জন্য। এই শব্দগুলো বিচ্ছু বা দামাল ছেলে ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের সম্পর্কে রচিত গল্পে ব্যবহৃত শব্দের ন্যায়, যেমন গুপ্ত হত্যা, অন্তর্ঘাতমূলক কাজে তাদের বীরত্ব ও নিয়মিত করুণ মৃত্যুর রুদ্ধশ্বাস বর্ণনা। জাহানারা ইমামের ডায়েরিতে লিপিবদ্ধ বর্ণনার একটিতে দেখা যায়, সীমানা অতিক্রম করে ভারতে চলে যাবার আগের রাতে জাহানারা ইমাম শোবার সময় তার সন্তানের চুলে হাত বুলিয়ে দেওয়ার মুহূর্তে রুমি যেন বাঙালি জাতীয়তাবাদী ক্ষুদিরাম বসুর সেই গানটির শব্দ শুনতে পেয়েছিল, একবার বিদায় দাও মা, ঘুরে আসি। ক্ষুদিরাম বসু প্রথম বাঙালি জাতীয়তাবাদী বিদ্রোহী, যাকে ১৯০৮ সালে ব্রিটিশরা ফাঁসিতে ঝুলিয়েছিল। প্রকৃতপক্ষে কয়েক সপ্তাহ ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে রুমি ১৪ জুন ভারতের পথে রওনা হয়। রুমির মায়ের বর্ণনায় জানা যায়, সে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার কাছে বিদ্রোহী বাঙালি সেনা কর্মকর্তা খালেদ মোশাররফের সাথে যোগ দেয় ও একজন গেরিলা যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করে। জুলাই মাসে খালেদ মোশাররফের কাছ থেকে পূর্ব পাকিস্তানের সকল ব্রিজ ও কালভার্টের তালিকা চেয়ে একটি অনুরোধ আসে। রুমির পিতা শরীফ ইমাম জড়িত হয়ে পড়েন প্রদেশের সড়ক ও জনপথ বিভাগ থেকে ব্রিজ ও কালভার্টের তালিকা সংগ্রহের কাজে। ওই সময় মেলাঘরে অন্য যেসব যুবক প্রশিক্ষণ নিচ্ছিল তারা প্রায়ই রুমির খবরাখবর নিয়ে তাদের বাসায় আসত। রুমি বাড়ি ফিরে আসে ৮ অগস্ট। সে আগরতলার মেলাঘরের জীবনযাত্রার বর্ণনা দিয়েছিল তার পিতামাতার কাছে। ক্যাপ্টেন হায়দার তাকে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং সে ও তার দলকে বিশেষ কাজে পাঠানো হয়েছিল ঢাকায়। ক্যাপ্টেন হায়দার ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল মিঠাস এসএসজিতে প্রশিক্ষণ নেওয়া একজন চৌকস কর্মকর্তা। সে সময় ঢাকায় এ ধরনের প্রায় ৯টি গেরিলা দল নিয়োজিত ছিল বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনার জন্য, আর ভারতীয় সেনা কর্মকর্তারা এই অপারেশনগুলো দেখাশোনার দায়িত্বে ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। তার মা লিখেছেন, রুমি সবসময় চাইতো একজন গেরিলা হতে। সে একবার ফিলিস্তিনি মুক্তি সংস্থাও যোগ দিতে চেয়েছিল। পরের দিনগুলোতে রুমি প্রায়ই বাইরে থাকত, কিন্তু নাশকতামূলক কার্যকলাপে অংশ নিত না, যা সে সময় শহরে প্রায়ই ঘটত। তার মা প্রায়ই তার ছেলের গেরিলা বন্ধু কাজী, আলম, বদি, স্বপন, চুল্লু এদের সাক্ষাৎ পেতেন, যারা মাঝে মধ্যে বাসায় আসত তার হাতে তৈরি খাবার খাওয়ার জন্য। একবার এই দলটাকে সিদ্ধিগঞ্জে পাওয়ার স্টেশনটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু ওখানে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কাজী ছিল ওই দলটির নেতা, আর তাদেরকে প্রচুর গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র দেওয়া হয়, যার মাঝে রকেট লঞ্চারও ছিল। একদিন তারা দুটি নৌকা নিয়ে ওই স্থানটি পর্যবেক্ষণ বা রেকি করতে গেলে তাদের একটি নৌকায়, যাতে ছিল কাজী, বদি ও জুয়েল, তা হঠাৎই পাক সেনাদের বহনকারী অপর একটি নৌকার মুখোমুখি পড়ে যায়। দুপক্ষের মধ্যে গোলাগুলিতে জুয়েলের আঙুলে গুলি লাগে ও তাদের অভিযান ব্যর্থতায় পর্যবসিত হয়। এরকম আরও অনেক ছোটখাটো অপারেশন তারা চালিয়ে যাচ্ছিল, যেখানে তারা দু একটি বোমা ছুড় মারত বা গুলি ছুটত, যেগুলো সবই ছিল প্রায় অপরিকল্পিত, কোনোটি ছিল আবার হঠাৎ এসে যাওয়া সুযোগের মতো। ২৫ অগস্ট অবশেষে রুমি এরকম একটি অভিযানে অংশ নেওয়ার সুযোগ পায় হঠাৎ করে। তার মনে হয়েছিল ওটাই হয়তো হতে যাচ্ছে তার প্রথম ও শেষ অভিযান। সে তার বন্ধুদের সাথে প্রচণ্ড রকমের উত্তেজিত হয়ে বাড়িতে আসে এবং তার মাকে বলে তাদের গাড়ি করে এক জায়গায় নিয়ে যেতে। সেখানে গিয়ে তারা একটি গলিতে লুকিয়ে ফেলে রাখা তাদের অস্ত্রগুলো উদ্ধার করে। জাহানারা ইমামের বর্ণনা অনুযায়ী রুমি ও তার বন্ধুরা সে সময় দুটি গাড়ি ছিনতাই করে এবং রুমির দল ধানমন্ডির ২০ নম্বর রোডে একটি চীনা কূটনয়িকের বাসায় পাহারাদাত পুলিশকে গুলি করার পরিকল্পনা করে। কিন্তু ওই দিন সন্ধ্যায় ওই বাড়ির সামনে কোনো পুলিশ পাহারা ছিল না, তাই তারা ১৮ নম্বর রোডে এক বাড়িতে পাহারাদাত পুলিশের লক্ষ্যে গুলি ছোড়ে। কাজী, বদি ও সেলিম গুলি ছুড়তে থাকে, আর রুমি ও স্বপন বিপরীত দিক থেকে কোনো হামলা আসলে তার পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসেছিল। কিন্তু বিপরীত দিক থেকে কোনো প্রতিক্রিয়া হয়নি। ফিরে আসার পথে তারা একটি চেকপয়েন্টের সামনে পড়ে এবং স্বপন ও বদি সেখানে দুজন মিলিটারি পুলিশকে গুলি করে পালিয়ে আসে।
পালিয়ে আসার পথে একটি জিপ তাদের পিছনে ছুটে আসে ধাওয়া করতে। এই অবস্থায় রুমি গাড়ির পিছনের কাঁচ ভেঙে জিপটি লক্ষ্যে গুলি ছোড়ে এবং স্বপন বদিও গুলি করতে থাকে। এতে জিপটা রাস্তার পাশে ল্যাম্প পোস্টে ধাক্কা খেয়ে উল্টে যায়। জাহানারা ইমামের ডায়েরিতে লিপিবদ্ধ বর্ণনা অনুযায়ী পরের দিনগুলোতে তাদের এই চমকপ্রদ অভিযানের ওপর অবিরাম ও উত্তেজনাপূর্ণ আলোচনা চলতে থাকে। রুমি বাড়িতে জিম রিভস অ্যালবামস ও টম জোনসের গ্রিন গ্রিন গ্রাস অফ হোম বাজিয়ে শোনাচ্ছিল ও তার সাথী গেরিলারা তাদের বাড়িতে এসেছিল খাওয়া দাওয়া গল্পগুজব করতে। 29 অগস্ট মা জাহানারা ইমাম তার সন্তান রুমির চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন আর বেতারে ক্ষুদিরাম বসুর সেই গানটি বাজছিল, একবার বিদায় দাও মা, ঘুরে আসি, যেন এটা একটি পরবর্তী কোনো ঘটনার ইশারা। এই সময় দরজায় কেউ যেন ধাক্কা দেয়। পুরো বাড়িটা ঘিরে ফেলে পাক সেনারা। ইমাম লিখেছেন, কলেজ ছাত্রের মতো দেখতে একজন আর্মি ক্যাপ্টেন ও তার বয়স্ক বিহারি সুবেদার বাড়িটা তল্লাশি করে সকল পুরুষ মানুষকে জিজ্ঞাসাবাদ করার জন্য সেখান থেকে নিয়ে যায়। পরের দিন জাহানারা ইমাম তার স্বামী ও সন্তানদের খবরের জন্য ক্যাপ্টেন ও সুবেদারকে অনেকবার ফোন করেন, কিন্তু কোনো লাভ হয়নি। সন্ধ্যায় হঠাৎ জাহানারা ফোনে একজন সিনিয়র অফিসারকে পান, যিনি ইমামকে নম্রভাবে আশ্বস্ত করেন যে চিন্তার কিছু নেই, কারণ জিজ্ঞাসাবাদ করতে দীর্ঘ সময় লাগতে পারে। তিনি তার স্বামী বা সন্তানদের সাথে কথা বলতে চান। কিছুক্ষণ অপেক্ষা করে সেই অফিসার তার ছোট ছেলে জামিকে টেলিফোনে কথা বলতে দেন। ইমাম জানতে পারেন তারা সারাদিন কিছুই খায়নি এবং তিনি সুবেদারকে অনুরোধ করেন তাদের কাছ থেকে টাকা নিয়ে কিছু খাবার কিনে দেওয়ার জন্য। পরের দিন তিনি এমপি হোস্টেল জিজ্ঞাসা কেন্দ্রে যান কিছু পরিষ্কার কাপড় চোপড় ও এক প্যাকেট স্যান্ডউইচ নিয়ে। তিনি সুবেদারকে চিনতে পেরেছিলেন ও তার স্বামী সন্তানদের সাথে দেখা করার জন্য তাকে অনুরোধ করেন। সুবেদারটিকে মনে হয়েছিল অসহায়, কিন্তু ইতস্তত করে হলেও তিনি ওই জিনিসগুলো গ্রহণ করেন। খুব শীঘ্রই রুমি ছাড়া সকলেই বাড়ি ফিরে আসেন। ইতোমধ্যে অন্য একজন যুবককেও ছেড়ে দেওয়া হয়েছিল। তাদের কখনোই সেনাবাহিনীতে নিয়ে যাওয়া হয়নি। পরিবারের ফিরে আসা সদস্যরা জানান যে প্রধান সড়কে কেউ একজন অন্য একটি গাড়ি থেকে রুমিকে শনাক্ত করে। তারপর সেনা কর্মকর্তাটি তাকে অন্যদের থেকে পৃথক করে নিয়ে যায়। এমপি হোস্টেলের জিজ্ঞাসা কেন্দ্রে পৌঁছলে পুনরায় তাকে শনাক্ত করা হয়। বাকিদেরও আরও এক দফা আচ্ছা করে পেটানো হয় ও জিজ্ঞাসাবাদ করা হয়। এই কাজটি করেন একজন কর্নেল বিমানবন্দর সড়কের জিজ্ঞাসা কেন্দ্রে। যাদেরকেই বিমানবন্দর সড়কের জিজ্ঞাসা কেন্দ্রে নেওয়া হয়েছে তারা সবাই ওই কর্নেলের কথা বলেছেন। যা হোক, তারপর তাদের তালা মেরে রাখা হয় একটি ছোট ঘরে, যেখানে তারা অনেকের দেখা পান: বদি, চুল্লু, আলতাফ মাহমুদ ও তার আত্মীয় স্বজন আলভি, জুয়েল। গুপ্ত তথ্যের ওপর ভিত্তি করে সেনাবাহিনী 9টি বা 10টি বাড়িতে হানা দেয় এবং কাজী যে কোনোভাবেই হোক পালিয়ে বাঁচেন। রুমিকে ওই ছোট ঘরটিতে নিয়ে আসলে সে নিশ্চিত হয়ে যায় তার প্রশ্নকর্তা ইতোমধ্যে সবকিছু জেনে গেছেন, যে কতজন ওই দিনের অভিযানে জড়িত ছিল, কোন কোন গাড়িতে কে কে ছিল ও কতজনকে তারা হত্যা করেছিল। কাজেই সে তার ভূমিকা স্বীকার করবে বলে প্রস্তাব দেয় জোরাদারদের, এবং পরিবারের অন্যদের বলে যে তারা বলেন রুমির আকৃতির কিছুই তাদের জানা নেই। আলতাফ মাহমুদও একই কথা তার পরিবারের সদস্যদের বলেছিলেন। রুমি জানায় তার মা জাহানারা ইমামের টেলিফোন কল পাওয়ার পর সেই সুবেদারটি তাদের কাছ থেকে টাকা নিয়ে রুটি ও কাবাব এনে দিয়েছিলেন। রুমিকে ওই রাতে অন্যদের সাথে রমনা থানায় নিয়ে যাওয়া হয়নি। তাকে আর কখনো কেউ দেখেনি। আবেগময়তার মৃত্যু। রুমির প্রথম ও শেষ অভিযান ছিল 25 অগস্ট। তাকে ও অন্যান্য বেশ কজন সহ তাদের আত্মীয় স্বজনদের 29 অগস্ট উঠিয়ে নিয়ে যাওয়া হয়। বাঙালি লেখক বা গবেষকদের বর্ণনা অনুসারে এটি অত্যন্ত স্পষ্ট যে সেনাবাহিনী ওই রাতে বেশ কটি বাড়িতে হানা দেয়, যার মধ্যে আলতাফ মাহমুদ এবং শরীফ ও জাহানারা ইমামের বাড়িও অন্তর্ভুক্ত ছিল। সেনাবাহিনী লোকগুলোকে খুঁজছিল সঠিক গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে। এক্ষেত্রে চমৎকার সমন্বয় সাধনের মাধ্যমে তাদের সঠিক অবস্থান, কবে তারা ভারত থেকে এদেশে প্রবেশ করেছে, তাদের হাতে কী ধরনের অস্ত্র ছিল এবং ওই অস্ত্র কোথায় লুকিয়ে রাখা হয়েছে তার সবই তারা জেনে যায়। স্পষ্টত সেনাবাহিনীকে এসব তথ্যদাতারা ছিল গেরিলা দলের ভিতরেই বা তাদের খুব ঘনিষ্ঠ পরিধির মধ্যে। এই বিশ্বাসঘাতকতা বোধ জাহানারা ইমামের বই ও সারা আলতাফ মাহমুদের স্মৃতিচারণেও প্রতিধ্বনিত হয়েছে। যা হোক, ঢাকার এই গেরিলাদের গল্প, যা জাহানারা ইমামের বইটিতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, তাতে বেশ কটি প্রশ্নের উদ্রেক হয়। প্রথমত, রুমি ও তার সহ গেরিলারা অসাধারণ কেতাদুরস্থ বৌশালে ঢাকার বুকে কজন পুলিশকে গুলি করে হত্যা করেছিল, কিন্তু এরপর তাদের ঘরে বসে সদলবলে ভালোমন্দ খাওয়া দাওয়ার সাথে গান শোনা ও গল্প করা ছিল এক বিস্ময়কর ব্যাপার। তাদের ঘরে সকলে প্রত্যেক দিন একত্রিত হওয়া এবং কে কি করছিল তা নিয়ে আলোচনা করা শুধু তাদেরই জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দেয়নি, বরং ওই বাড়ির প্রত্যেকের জীবনকেও ঝুঁকির মাঝে ঠেলে দিয়েছিল। আরও একটি কঠিন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের অভিযান চালানোর ক্ষেত্রে রুমি ও তার মতো অন্যদের জীবনের মূল্য কিভাবে মূল্যায়ন করা হয়েছিল।
সন্তান হারানো জাহানারা ইমামের ব্যথা ও অন্যদের স্ত্রী পুত্র কন্যা ও ভাই হারানোর মানসিক যন্ত্রণাটা অনুভব না করা অসম্ভব ব্যাপার। কাউকে হত্যা করাটা রুমির জন্য প্রতিজ্ঞপক্ষে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তা তার আত্মত্যাগের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। তার ওই অভিযানই বা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কিভাবে অবদান রেখেছিল? প্রথম বাঙালি শহীদ ক্ষুদিরাম বসু একজন ব্রিটিশ বিচারককে হত্যা করতে উদ্যত হয়েছিলেন, কিন্তু তার সেই প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হলে দুজন নিরপরাধ ব্রিটিশ মহিলা নিহত হন ও যার জন্য তাকে ঝুলতে হয় ফাঁসিতে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম বসুর ভাবমূর্তিকে ব্যবহার করা অন্য কারণেও কৌতূহলের বিষয়। ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ব্রিটিশ শাসনামলে সকল বাঙালি বিদ্রোহী শহীদদের একটি তালিকা আছে। ওই তালিকায় ক্ষুদিরাম বসুর নাম আছে সবার ওপরে। তালিকার নামগুলো সবই হচ্ছে হিন্দুদের। এখানে মুসলমানদের নাম না থাকার কারণ এ নয় যে তাদের মধ্যে দেশপ্রেমের কোনো উৎসাহবোধ ছিল না, বরং সে সময় আন্ডারগ্রাউন্ড জঙ্গি তৎপরতার চরিত্রটিই ছিল ওই ধাঁচের। ঐতিহাসিক লিওনার্ড গর্ডনের মতে, তখন ওই সময় বাংলায় বিপ্লবী কর্মীদের গ্রহণ করা হতো একটি ক্ষুদ্র গোষ্ঠী থেকে। এরা সকলেই ছিলেন উচ্চ বর্ণের হিন্দু সম্প্রদায়ের, যেখানে মুসলমান ও নিম্ন বর্ণের হিন্দুদের নেওয়া হতো না বা তাদের বাদ রাখা হতো। ত্যাগের মহিমায় উদ্ভূত হওয়ার জন্য ওইসব বিপ্লবীদের হিন্দু ধর্মের বিশ্বাস, প্রতীক, হিন্দু ধর্মগ্রন্থ থেকে আবৃত্তি এবং বিশেষ করে মা ধরিত্রীর ওপর আস্থার মতো বিষয়গুলো বাধ্যতামূলক ছিল। সঙ্গত কারণেই এসবে সাহায্য করতে মুসলমানরা উৎসাহিত হতো না ও তারা জড়িত হওয়া থেকে বিরত থাকত। কিন্তু অন্য প্রেক্ষাপটে ঢাকার ১৯৭১-এর বিপ্লবীরা বাংলার ঐতিহ্যবাহী জড়যন্ত্র বিষয়ক জঙ্গিবাদের অংশ হলেও বিপ্লবীরা প্রায়ই নিছক প্রণোদনা ও আবেগতাড়িত হয়ে কোনরূপ সাবধানতা অবলম্বন ও সুষ্ঠু পরিকল্পনা ছাড়াই বিপ্লবাত্মক কাজে জড়িয়েছে এবং এক্ষেত্রে তাদের ছিল কেবলমাত্র স্বল্পমেয়াদী লক্ষ্য। সুনির্দিষ্ট হিংসাত্মক তৎপরতার সাথে ভারতের স্বাধীনতার যোগসূত্র ছিল নিতান্তই একটি নিশ্চিত বিষয় নয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বিয়োগাত্মক বীর হিসেবে রুমির স্থান তার নির্দিষ্ট কোনো অভিযানের মধ্য দিয়ে নির্ণীত হয়নি, বরং তার স্থান নিশ্চিত হয়েছে মানবিক যন্ত্রণা ক্লিষ্টতার মায়ের ক্রমাগত স্বীকৃতির মাধ্যমে। সম্ভবত তার এই স্বীকৃতি অন্য যারা আজও বেঁচে আছেন ও বাস্তব জীবনে অনেক কিছু অর্জন করেছেন তাদের অর্জনকেও আড়াল করে দিয়েছে। সিদ্ধিগঞ্জ পাওয়ার প্ল্যান্টে নভেম্বর মাসে সফলভাবে বোমা হামলা চালিয়েছিল অন্যরা। তারপরেও রুমি নিজের নামের চেয়েও বড় কিছু হিসেবে বিবেচিত হয়েছেন। ১৯৭১ সালে যেসব তরুণ স্বেচ্ছায় গেরিলা যুদ্ধে অংশ নিয়েছে, গেরিলা সদস্য হয়ে যুদ্ধ করার স্বপ্ন দেখেছে, যেন তাদের সবার প্রতীকে পরিণত হয়েছেন। তারা হয়তো কাঁচা কাজ করেছেন, কিন্তু তারা বিশ্বাস করতেন মহৎ কোনো উদ্দেশ্যে। নিজেদের জীবনের চেয়েও তাদের কাছে বড় ছিল আদর্শের পথে সংগ্রামের চেতনা। অদিষ্টের পরিহাস যারা তাদের বিরোধিতা করেছে তাদেরও বিশ্বাস ছিল মহৎ এক উদ্দেশ্যে, তা ছিল তাদের দেশের ঐক্য ও সংহতি রক্ষা করা। কারো কাছে যে মুক্তিযোদ্ধা, অন্যজনের কাছে সেই সন্ত্রাসী। রুমি যদি মনে করে থাকে যে একদল চৌকিদারকে হত্যা করা যথার্থ ছিল এই বিবেচনায় যে তারা যুদ্ধকালীন শত্রু, তাহলে অন্য পক্ষকে কি নিন্দা করা যায় যদি তারা মনে করে যে তার মতো কাউকে হত্যা করাও সঠিক, যে কিনা অস্ত্র হাতে নিয়ে তাদের দেশকে ভেঙে দিতে চেয়েছে? নিজ ঘরে হিংস্রতা বা অভ্যন্তরীণ সংঘাত দক্ষিণ এশিয়ায় মহামারীর ন্যায় এক অভিশাপ, যা ১৯৭১ সালে উভয় পক্ষকেই সংক্রমিত করেছে। নির্যাতন বিশ্বব্যাপী নিন্দনীয় একটা ব্যাপার এবং তথ্য আদায় করার এক অনির্ভরযোগ্য পদ্ধতি হিসেবেও বিবেচিত। যা হোক, যে পদ্ধতিই ব্যবহার করা হোক না কেন, সামরিক আদালতের জেরাকারীদের গৃহীত পদ্ধতি অনেক নিখুঁত বলে মনে হয়েছে, যেখানে তারা সফলতার সাথে চিহ্নিত করেছে আলতাফ মাহমুদ ও জাহানারা ইমামের বাড়ি থেকে যাদের ধরে আনা হয়েছিল তাদের মধ্যে কারা ছিল গেরিলা দলের সদস্য আর কারা ছিল নির্দোষ। স্বাধীনতার সমর্থন বাঙালি সাক্ষ্য প্রমাণ থেকে যা জানা যায়, তাতে পাক সেনারা ওই সব লোককে আটক রাখেনি যারা প্রকৃতপক্ষেই পাকিস্তান বিরোধী কার্যকলাপে জড়িত ছিল না। অপরপক্ষে তারা বরং ভুল করেছিল উল্টো দিকে। আবুল বারাক আলভি গেরিলা দলের সদস্য হলেও তাকে ছেড়ে দিয়েছিল পাক সেনারা। অন্তর্ঘাত ও প্রতিশোধ। অন্তর্ঘাত ও হয়রানিমূলক তৎপরতা বৃদ্ধি এবং এর পরিপ্রেক্ষিতে সামরিক কর্তৃপক্ষের পাল্টা জবাব এ পরস্পর বিরোধী অবস্থান ছিল অনেকটাই হতভম্ব হওয়ার মতো। পশ্চিম পাকিস্তান থেকে আগত তরুণ সেনা কর্মকর্তাদের কাছে হাতে গোনা লোকবল নিয়ে এক বিচ্ছিন্ন ও বিশাল এলাকা পাহারা দেয়ার এক পর্যায়ে হঠাৎ অপ্রচলিত যুদ্ধে জড়িয়ে পড়া ছিল এক নতুন অভিজ্ঞতা। এক্ষেত্রে সবই ছিল তাদের বয়স ও অভিজ্ঞতার সাথে অসামঞ্জস্যপূর্ণ।
প্রচলিত যুদ্ধের বিষয়ে তাদের যে প্রশিক্ষণ দেয়া হয়েছে তার সাথেও পরিস্থিতির ছিল আকাশ পাতাল তফাত। তারা ওই প্রদেশের ভাষায় কথা বলতেও পারত না। পূর্ব পাকিস্তানে বাঙালিদের মধ্যে কে তাদের শত্রু আর কে তাদের মিত্র তা তারা চিহ্নিত করতে পারত না। কারণ ছিল স্বাভাবিক, বাঙালিরা দেখতে সকলেই প্রায় ছিল একই রকম। এখানকার সংস্কৃতি ও রীতিনীতিও ছিল তাদের কাছে সম্পূর্ণ অপরিচিত। তারা সব সময় নিজেদের হুমকির মুখে আছে বলে মনে করত। তারা সিদ্ধান্ত নিত নানামুখী প্রক্রিয়ার মাধ্যমে। দেখা যেত প্রায়ই তারা সিদ্ধান্ত নিচ্ছে কোনো একজন ব্যক্তির ব্যক্তিত্ব ও মতাদর্শগত অবস্থান বিবেচনা করে, যা জন্ম দিত এক সমষ্টিগত অসংলগ্নতার। সাধারণ নাগরিকদের কাছে জান্তার সাথে যে কোনো সংস্রবের বিষয়টি তাই এক অচিন্তনীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কোনো সুনির্দিষ্ট কাঠামো বা পদ্ধতির অনুপস্থিতি এক্ষেত্রে সঙ্গত কারণেই জন্ম দিয়েছে ভীতির, যেখানে যে কারো যে কোনো সময় যা কিছু ঘটে যাওয়া বিচিত্র ছিল না। সৈয়দপুরের একপাশে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহিত্য রচনায় প্রায় সকল স্মৃতিচারণ বাঙালিরাই করেছে। এক্ষেত্রে সৈয়দপুরে ধরকা প্রসাদ সিংঘানিয়া নামে একজন মারোয়ারি ব্যবসায়ীর প্রকাশিত বর্ণনা ছিল ব্যতিক্রম। ওই বর্ণনায় তিনি সে সময়কার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লুটতরাজ, জোর করে শ্রম আদায় করা ও গণহত্যার অভিযোগ এনেছেন। এক্ষেত্রে আমি সে সময় সৈয়দপুরে মোতায়েনকৃত পাকিস্তানি রেজিমেন্টের কমান্ডিং অফিসারের সাক্ষাৎকার নিতে সক্ষম হই এবং সিংঘানিয়ার দেয়া বর্ণনার সাথে তার প্রতিক্রিয়া মিলিয়ে দেখেছি। অভিযোগ মতে লুটতরাজের ঘটনা ঘটেছিল ১৯৭১ সালে ২৭ মার্চ। সিংঘানিয়া নানা ধরনের ও নানা পেশার মানুষের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন, যাদের মধ্যে রয়েছেন একজন আর্মি ক্যাপ্টেন, একজন হাবিলদার মেজর, রিলিফ কমিটির সেক্রেটারি, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সৈয়দপুরের সিভিল প্রশাসক, একজন ডাক্তার ও বার্মা শেল কোম্পানির একজন নির্বাহী কর্মকর্তা সহ ১২ জন বেসামরিক ব্যক্তি। তার বর্ণনানুযায়ী এরা সকাল ৫টায় তার বাড়ি ভেঙে ভেতরে প্রবেশ করে ও সকলকে মারধর করে ৬০-৭০ হাজার টাকা লুট করে এবং যাবার সময় তারা তার বাবা হরিলাল সিংঘানিয়াকেও ধরে নিয়ে যায়। এতগুলো লোক যারা বিভিন্ন স্থানে দায়িত্বশীল পদে কর্মরত ছিলেন, তাদের এই লুটতরাজের মতো কাজে জড়িত হওয়ার ব্যাপারটি উত্থাপিত অভিযোগকে অনেকটা অবিশ্বাস্য হিসেবে চিত্রিত করেছে। তাই প্রকাশের আগে এ নিয়ে আরও তদন্ত ও প্রমাণের প্রয়োজন ছিল। দ্বিতীয় অভিযোগ হল, সেনাবাহিনী অনেক বাঙালি ও মারোয়ারিকে তাতগাঁও সেতু ও এয়ারফিল্ডে জোর করে কাজ করায় এবং পরে জুন মাসে তাদের কাজে লাগায় সেনানিবাসে। সিংঘানিয়া অভিযোগ করেন যে তার সাথে খারাপ আচরণ করা হয়েছে এবং সেনাবাহিনীর ২ জন ও বেসামরিক প্রশাসনের ২ জন কর্মকর্তা তাকে জোর করে একটা সাদা কাগজে সই করতে ও ধর্মান্তরণ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাপ প্রয়োগ করেছেন। তৃতীয়টি ও সবচেয়ে সংবেদনশীল অভিযোগ হচ্ছে ১৯৭১ সালের ১৩ জুন ৩৩৮ জন মারোয়ারি পুরুষ, নারী ও শিশুদের গোলাঘাট রেল কারখানায় একটা ট্রেনে হত্যা করা হয়েছে। সিংঘানিয়া দাবি করেন সেই ট্রেনে তিনি ছিলেন, তবে বেঁচে যান। তিনি লিখেছেন, মারোয়ারি পরিবারগুলোকে আশ্বাস দেয়া হয়েছিল যে তাদের ট্রেনে করে ভারতে পাঠিয়ে দেয়া হবে এবং সেজন্য চিলাহাটির ভারতের সীমানার দিকে একটি ট্রেনে সকলকে ওঠানো হয়েছিল, কিন্তু তার পরিবর্তে ট্রেনটিকে গোলাঘাটে থামান হয় এবং ছোড়া ও দা দিয়ে অনেক লোক তাদের উপর হামলা করে। তিনি হামলাকারী অনেকের নামও উল্লেখ করেন, যাদের মধ্যে ছিল কজন বিহারি পানওয়ালা, পিয়ন ও দর্জি, যারা ওখানকার স্থানীয় লোক ছিল বলে সিংঘানিয়া তাদের আগে থেকেই চিনতেন। তিনি লিখেছেন, তিনি ও আরও কয়েকজন বেঁচে গিয়ে শেষ পর্যন্ত ভারতে পৌঁছতে পেরেছিলেন। তার বর্ণনা মতে যে সকল আক্রমণকারীদের নাম তিনি বলেছেন, তাদের সবাই যখন ছিল স্থানীয় অধিবাসী, তখন তিনি এও অভিযোগ করেছেন যে তিনি পালানোর সময় পুলিশ ও সেনারা তার দিকে গুলি ছুঁড়েছিল। আমি এ অভিযোগগুলো সে সময়টায় সৈয়দপুরে অবস্থানরত ২৩ ফিল্ড রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল মোহাম্মদ শাফির নিকট উপস্থাপন করেছিলাম। মৃদুভাষী কিন্তু তার দৃষ্টিভঙ্গিতে স্থির কর্নেল শাফি কোনোরকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আমার সাথে সাক্ষাৎ করতে রাজি হয়েছিলেন এবং সিংঘানিয়ার অভিযোগের প্রতিটির সরাসরি জবাব দিয়েছেন। লুটতরাজের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনার কথা তিনি শোনেননি। যা হোক, ২৭ মার্চ তিনি সৈয়দপুরে ছিলেন না, কারণ
কারণ তার আগেই ২৫ মার্চ তাকে রংপুরে যাওয়ার নির্দেশ দেয়া হয় এবং ওই একই রাতে তাকে বগুড়া যেতে হয়েছিল। সিংহানিয়ার উল্লেখ করা নামের সাথে মিল রয়েছে এমন একজন কর্মকর্তা তার অধীনে ছিলেন বটে, কিন্তু কর্নেল শাফি জানান এ ধরনের ঘটনা ঘটে থাকলে এবং তাতে অতগুলো সামরিক ও বেসামরিক কর্মকর্তা জড়িত থাকলে কেউ না কেউ কোনোদিন অবশ্যই তার কাছে রিপোর্ট করে থাকতেন। জোর করে কাজে নিয়োজিত করার বিষয়ে কর্নেল শাফি তাতগাঁও সেতুর প্রসঙ্গ শনাক্ত করতে পারেননি, কিন্তু এয়ার স্ট্রিপে ব্যাপক কাজ করার বিষয়টি তিনি বলেছিলেন। তিনি তার সময় সৈয়দপুরে এয়ার স্ট্রিপের ভবন নির্মাণকে একটা বড় অর্জন হিসেবে বিবেচনা করেন। সে সময় সেনাবাহিনীর চলাফেরা সীমিত ছিল সৈয়দপুর ক্যান্টনমেন্টে, বাইরে যাওয়াটা মোটেও নিরাপদ ছিল না। সেখানে অবস্থানরত সেনা ইউনিট নিজেদের সবকিছু থেকে বিচ্ছিন্ন বলে হতাশা ব্যক্ত করছিল। তাই এপ্রিলের প্রথম দিকে কর্নেল শাফি সিদ্ধান্ত নেন সৈয়দপুরে একটি এয়ার স্ট্রিপ নির্মাণের, কিন্তু প্রচলিত পথে একটি বিমানবন্দর তৈরি করার জন্য যে অর্থ ও যন্ত্রপাতির প্রয়োজন তা না থাকায় সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি ভিন্ন পথে এগোনোর চিন্তা করেন। এয়ারস্ট্রিপ নির্মাণের জন্য নির্বাচিত স্থানটি ছিল একটি জঙ্গল। কর্নেল শাফি ঘোষণা দিয়েছিলেন যে স্থানীয়রা গাছ কেটে নিজেরা কাঠ নিয়ে যেতে পারবে। তিনি আমাকে বলেন, এ ঘোষণা শোনার পর লোকজন ছুটে আসে পঙ্গপালের মতো এবং ১ সপ্তাহের মধ্যেই জঙ্গল পরিষ্কার হয়ে যায়। এরকম হওয়াটাই স্বাভাবিক, কারণ কাঠ পাওয়া ছিল ওইসব স্থানীয়দের কাছে নগদ অর্থ পাওয়ার মতোই। কিন্তু এয়ারস্ট্রিপ নির্মাণের ব্যাপারটি ছিল ভিন্ন গল্প। সৈয়দপুরে এয়ারস্ট্রিপ নির্মাণের জন্য কোনো অর্থ বরাদ্দ না থাকায় কর্নেল শাফি স্থানীয় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে কাজ পাওয়ার আবেদন করে বলেছিলেন যে বিমানবন্দর তৈরি করা গেলে তা হবে ওই এলাকার জন্য একটি স্থায়ী কাঠামো এবং সৈয়দপুর স্থান লাভ করবে মানচিত্রে। তিনি শ্রমিকদের খাবার পানি সরবরাহ করেন, প্রয়োজনে আহত ও অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং বিনোদনের জন্য মাইক দিয়ে বিরামহীনভাবে উচ্চস্বরে বাজানো হয় ভারতীয় চলচ্চিত্রের গান। প্রতিদিন ৩ শিফটে কাজ করে হাজার মানুষ, সকাল ৬টা থেকে দুপুর ১২টা, ১২টা থেকে সন্ধ্যা ৬টা এবং সন্ধ্যা থেকে মধ্যরাত ১২টা। যেহেতু শহরে পর্যাপ্ত সংখ্যায় মানুষ ছিল না, তাই তিনি গ্রাম এলাকার অধিবাসীদের কাছেও সাহায্য কামনা করেন এবং তাদের নিয়ে আসা এবং কাজ শেষ হলে ফিরে যাওয়ার জন্য তাদের গ্রামের নিকটস্থ স্টেশন পর্যন্ত ট্রেনের ব্যবস্থা করেন। তিনি স্থানীয় নেতৃবৃন্দকে অনুরোধ করেন তাদের নিজ নিজ এলাকা থেকে স্বতঃস্ফূর্ত ভাবদির নিয়ে আসার জন্য। কর্নেল শাফি জানান তার আহ্বানে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে আসে, যারা খাওয়ার জন্য ভাত পর্যন্ত নিজেরা নিয়ে আসত। তিনি ওইসব স্বতঃস্ফূর্ত ভাবদির সাথে কথা বলতেন যখন তারা কাজ করত। তিনি গর্বের সাথে বলেন যে ৩.৫ থেকে ৪ মাস সময়ের মধ্যে ৩০০ ফুট চওড়া এবং ৩,০০০ ফুট দীর্ঘ এয়ারস্ট্রিপ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। আমার মনে হয় কর্নেল শাফি এটা অনুধাবন করতে পারেননি যে কাঠ নিয়ে যাওয়ার শর্তে গ্রামবাসীদের স্বতঃস্ফূর্তভাবে কাজে এগিয়ে আসা, সাথে এয়ারস্ট্রিপ তৈরির জন্য হাজার হাজার স্বতঃস্ফূর্ত ভাবদির নিশ্চয় কোনো রকম ভাতা ছাড়া যোগদান এক হতে পারে না। যদিও তাকে বলা হয়েছিল যে ওইসব গ্রামবাসী উৎসাহের সাথেই কাজ করতে এসেছে, কিন্তু কর্নেল শাফি যাদের সেখানে প্রতিদিন দেখেছেন তাদের প্রকৃত অর্থে জোর করেই কাজ করানো হয়েছিল। এক্ষেত্রে স্থানীয় যাদের ওপর তিনি নির্ভর করেছিলেন তারা হয়তো তার কাছে কোনো সুযোগ সুবিধা লাভের প্রত্যাশায় নিজ নিজ এলাকার মানুষদের সৈয়দপুর আসতে বাধ্য করেছিল। আমি এই বিষয়টি কর্নেল শাফির নজরে আনলে তিনি স্বীকার করেন যে সম্ভবত কিছু লোক তার ওই আহ্বানকে অপব্যবহার করেছে এবং জোর করেও লোক আনতে পারে। অথচ যখন তিনি বিমানবন্দর পরিদর্শন করতেন তখন কিন্তু কেউ তাকে অভিযোগ করেনি। পশ্চিম পাকিস্তানি কোনো সেনা কর্মকর্তাকে হয়তো তারা ভয়ে অভিযোগ করা থেকে বিরত ছিল। বিশেষ করে যদি স্থানীয় কর্মকর্তারা যাদের উপর তিনি নির্ভর করেছিলেন তারা যদি সাধারণ গ্রামবাসীকে কোনো ভয় দেখিয়ে থাকে তাহলে তারা অভিযোগ না করারই কথা। এমনকি এটাও হতে পারে যে স্থানীয় নেতারা কর্নেল শাফির ওই আহ্বানকে তাদের নিজ নিজ এলাকা থেকে একটি নির্দিষ্ট সংখ্যক কোটা শ্রমিক হাজির করার নির্দেশ হিসেবে নিয়েছেন। মনে করেছেন ওই সংখ্যক মানুষ না নিয়ে আসলে বড় ধরনের ঝামেলায় পড়তে হবে। বাস্তবে বিমানবন্দর নির্মাণে কর্নেল শাফির ওই ধরনের আহ্বান ছিল সামরিক আইন ও বিদ্রোহী তৎপরতার প্রেক্ষাপটে সম্পূর্ণভাবে একটি ভুল পদক্ষেপ, যার রাজনৈতিক দৃষ্টি থাকলে যে কেউ সহজেই বুঝতে পারত। সৈয়দপুর বিমানবন্দর নির্মাণ নিঃসন্দেহে একটি দীর্ঘমেয়াদী সম্পদ, কিন্তু যারা তা নির্মাণ করেছেন কেবল তারাই বলতে পারবেন তাদের মধ্যে কজন বিনা পারিশ্রমিকে কাজ করেছিল।
সিংঘানিয়ার উত্থাপিত সবচেয়ে মারাত্মক অভিযোগ হচ্ছে অসংখ্য পরিবারের হত্যাকাণ্ডের মতো বিষয়টি, যাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়ে পথে হত্যা করা হয়েছিল। কর্নেল শাফি নিশ্চিত করেছেন ওই ধরনের ঘটনা ঘটেছিল, তবে সেনাবাহিনী কোনোভাবেই এর সাথে জড়িত ছিল না বা সেনাবাহিনীর করার কিছুই ছিল না। হৃদয় বিদারক ঘটনাটি ঘটে যাওয়ার কয়েক সপ্তাহ পর তিনি এই সংবাদ পান এবং তার কথা অনুযায়ী এ ব্যাপারে তাকে জানানো হয়েছিল যে স্থানীয় কিছু লোক কয়েকটি হিন্দু পরিবারকে ভারত পৌঁছে দেওয়ার নাম করে সীমান্তে নিয়ে পুরুষদের হত্যা করে এবং মহিলাদের চলে যেতে বলে সীমানা অতিক্রম করে ভারতে যায়। সিংঘানিয়া দেয়া বর্ণনার কিছু অংশ থেকে উপরের বর্ণনার পার্থক্য লক্ষ্য করা যায়। সিংঘানিয়া জানান ট্রেনটিকে কোনো একটি রেলওয়ে কারখানায় থামানো হয় এবং মহিলাদেরও সেখানে হত্যা করা হয়। তবে সিংঘানিয়া ওই ট্রেন হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানি সেনাবাহিনীর কোনো সদস্যের নাম উল্লেখ করেননি, বরং তিনি স্থানীয় মুসলমানদের নাম বলেছেন, যারা ছিল বাঙালি অথবা বিহারি এবং তারা হত্যার কাজে ব্যবহার করেছিল দা ও ছোড়ার মতো অস্ত্র। এর বর্ণনা সেই সংঘাতকালীন জাতিগত হত্যাকাণ্ডের মতো ঘটনার সাথে মিলে যায়। আর এক্ষেত্রে হত্যার উদ্দেশ্য ডাকাতি হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ সেখানকার মারোয়ারির সকলেই ছিলেন বিত্তবান ব্যবসায়ী, যারা ভারতে চলে যাওয়ার পথে সঙ্গত কারণেই নগদ অর্থ ও সোনাদানা বহন করবেন, এমনই ধারণা ছিল হত্যাকারীদের। ঠাকুরগাঁওয়ের বাঘগুলো। যখন আমি প্রথম ১৯৭১ সালের স্মৃতির ওপর বাঘের খাঁচায় ৬ বার শিরোনামের একটি নিবন্ধ পড়ি, তখন চিন্তা করেছিলাম লেখক ৬ বার পাকিস্তানিদের বন্দিশালায় কাটানোর প্রসঙ্গই হয়তো এতে আলোকপাত করেছেন। বাঙালি জাতীয়তাবাদীদের বর্ণনায় সাধারণত পশ্চিম পাকিস্তানিদের পশুর সাথে তুলনা করা হয় ও অধিকাংশ বর্ণনায় ব্যবহার করা হয় অলঙ্কার শোভিত ভাষা, যা বলা যায় কাহিনীর উপস্থাপন করে অনেকটা নাটকীয় ধারায়। তবে মোহাম্মদ শফিকুল আলম চৌধুরী প্রকৃত বাঘের কথাই উল্লেখ করেছিলেন। শফিকুল আলমের দাবি অনুযায়ী তিনি সালডাঙ্গা ও পামুলি ইউনিয়নের সংগ্রাম পরিষদের একজন সংগঠক ছিলেন এবং বোদা পুলিশ স্টেশন থেকে রাইফেল নিয়ে যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। তিনি উল্লেখ করেন তাকে ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান অনুরক্ত রাজাকাররা গ্রেফতার করে। প্রথমে তাকে বোদা পুলিশ স্টেশন ও পরে নিয়ে যাওয়া হয় ঠাকুরগাঁও সেনাবাহিনীতে। আরও একটি বিষয় তিনি বলেন যে পুলিশ স্টেশনে প্রথমে তাকে একটি চেয়ারে বসতে দেয়া হয়েছিল, কিন্তু এক বিহারি পুলিশ কর্মকর্তা তাকে চেয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেছিলেন তার চেয়ারে বসার কোনো অধিকার নেই। শফিকুল আলমের মতে ঠাকুরগাঁও সেনাবাহিনীতে পরবর্তী কয়েকদিন ধরে তাকে জেরা করার সময় বেদম পেটানো হতো ও তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন। এরপর তিনি নিজেকে আবিষ্কার করেন একটি বাঘের খাঁচায়, 4টি বাঘের সাথে। আলম লিখেছেন বাঘরা তার কিছুই করেনি, বরং একটি বাচ্চা বাঘ সবসময় তার পায়ে মাথা রেখে ঘুমিয়েছে। যা হোক, আলম বলেন একবার ওই বাঘের খাঁচায় 15 জন লোককে ঢুকিয়ে দেওয়া হয় ও বাঘগুলো প্রায় 12 জন বন্দীকে ক্ষতবিক্ষত করে ফেলে। তার দাবি অনুযায়ী তারপর ওই ক্ষতবিক্ষত লোকগুলোকে খাঁচা থেকে বের করে পাক সেনারা গুলি করে হত্যা করেছিল। এরপর সেই খাঁচায় নিয়মিতভাবে বন্দীদের আনা হয়েছে ও একইভাবে গুলি করে হত্যা করা হয়েছে। সর্বমোট এভাবে সেই সেনাবাহিনীতে 150 জনকে হত্যা করা হয়েছিল বলে আলম দাবি করেছেন তার বর্ণনায়। শফিকুল আলমের অভিযোগ অনুযায়ী এ সময় তাকে একবার ঠাকুরগাঁও জেলে পাঠানো হয় ও সেখান থেকে আদালতে পাঠানো হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন, কিন্তু তাকে আবারও ফেরত পাঠানো হয় সেনাবাহিনীতে ওই বাঘের খাঁচায়। পরে তাকে ঠাকুরগাঁও পুলিশ স্টেশনে প্রেরণ করা হয় এবং ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনী ওই এলাকায় অগ্রসর হলে আলম পুলিশ স্টেশন থেকে পালিয়ে যান। শফিকুল আলমের দেয়া এই বর্ণনা অনেক দিক থেকেই অসঙ্গত বা অবাস্তব বলে মনে হয়। তার লেখায় 4 সেপ্টেম্বর তাকে গ্রেফতারের তারিখ ছাড়া আর কোনো দিনক্ষণের ধারাবাহিকতা নেই। যাই বা আছে তা সম্পূর্ণ অস্পষ্ট বা ধোঁয়াশে। কথা কেউ বিশ্বাস করবে না যে খাঁচায় বাঘগুলো সবাইকে ক্ষতবিক্ষত করল অথচ আলমকে স্পর্শও করল না, শুধুমাত্র তার পায়ের ওপর মাথা রেখে ঘুমানো ছাড়া। এবং তাকে 6 বার ওই বাঘের খাঁচায় রাখার কথাটাও কেমন যেন খাপছাড়া ব্যাপার। এটাও স্পষ্ট নয় কেন সবাইকে গুলি করলেও তাকে কী কারণে গুলি করেনি পাক সেনারা। শফিকুল আলম মেজর রানা নামে একজন অফিসারের নাম উল্লেখ করেছেন যে তাকে একাধিক প্রশ্ন করেছিল বলে তার দাবি। আলম একজন কর্নেলের বিষয়েও লিখেছেন যিনি তার খাওয়া দাওয়ার খোঁজ খবর নিয়েছিলেন, তার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে জানতে চেয়েছিলেন এবং আলম একজন ভালো মুসলমান হিসেবে পরিগণিত হতে পারেন উল্লেখ করে রাজনীতি ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। বাংলাদেশ সরকারের ১৯৭১ সাল বিষয়ক সরকারি দলিলেও ঠাকুরগাঁওয়ের বাঘের খাঁচার বন্দীদের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এই খবরটি হচ্ছে ১৯৭১ সালের একটি বাংলা সংবাদপত্র থেকে সংগ্রহ করা খবর। এক্ষেত্রে বন্দীর নাম বলা হয়েছে সিরাজউদ্দৌলা, যিনি ঠাকুরগাঁওয়ের একজন স্থানীয় বাসিন্দা ও তাকে গ্রেফতারের সময় উল্লেখ করা হয়েছে জুলাই মাসে।
মজার ব্যাপার, এই বর্ণনাতেও চেয়ারে বসতে না দেওয়ার কথা বলা হয়েছে, আর বাঘের পাশাপাশি বানরের প্রসঙ্গ এসেছে, যে কিনা বন্দীদের থাপ্পড় মেরে বেড়াত। এই বর্ণনাতেও অভিযোগ করা হয়েছে যে ওই বন্দীকে কয়েকবার বাঘের খাঁচায় রাখা হয়, তবে বাঘ তাকে একবার মাত্র আছড়ে দিয়েছিল। আর যে অফিসারটি বন্দীকে জেরা করেন, বর্ণনাতে তার নাম উল্লেখ করা হয়েছে রানা হিসেবে। বন্দী কর্নেলের সাথে একটি সাক্ষাতের কথা উল্লেখ করে বলেছেন, অনেক সদুপদেশ দিয়ে কর্নেল আমাকে ছেড়ে দিয়েছিলেন। আমার গবেষণায় আমি জানতে পারি ঠাকুরগাঁওয়ের সেনা ইউনিটে মেজর রানা নামে কেউই ছিলেন না, কিন্তু সেখানে দায়িত্বরত ৩৪ পাঞ্জাব রেজিমেন্টে মেজর হাফিজ রাজা নামে একজন অফিসার ছিলেন, কিন্তু তিনি ততদিনে মারা গেছেন। ঠাকুরগাঁওয়ে ৩৪ পাঞ্জাবের কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আমির মোহাম্মদ খান। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি কি ঠাকুরগাঁও সেনাবাহিনীতে বাঙালি বন্দীদের বাঘের খাবার হিসেবে ব্যবহার করেছিলেন কিনা। ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল আমির খানকে মনে হয়েছে কৌতুকবোধ সম্পন্ন একজন প্রাণবন্ত মানুষ। আমার ছুড়ে দেওয়া প্রশ্ন তিনি ভালোভাবেই গ্রহণ করে উত্তর দিয়েছেন, ও সে সময় ঠাকুরগাঁওয়ে তিনি কি করেছিলেন তার খুঁটিনাটি বর্ণনাও প্রদান করেছেন। তিনি জানান ১৯৭১ সালের জুলাই মাসে তিনি ঠাকুরগাঁও পৌঁছান ও সেই ইউনিটের পোষা প্রাণী হিসেবে ২টি বাঘ ও ২টি বাঘের বাচ্চা পান উত্তরাধিকার সূত্রে। অনেকে তাকে বলেছিল যে ওই বাঘগুলোকে আগে সার্কাসে ব্যবহার করা হতো। আমার প্রশ্নে তিনি মোটেই আশ্চর্যান্বিত হননি, কারণ যুদ্ধের পর ভারতীয় খবরের কাগজে বাঘের খাঁচায় বাঙালি বন্দীদের ছুঁড়ে দেওয়ার জন্য তাকে অভিযুক্ত করার কথা তিনি পড়েছিলেন। এই অভিযোগ তিনি অস্বীকার করেন। আমিরের মতে যা প্রকৃত ঘটেছিল সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে একবার একজন বাঙালি বন্দির কাছ থেকে কথা বের করতে চাপ প্রয়োগ করতে হয়েছিল, কিন্তু সে কোনো কথাই বলতে রাজি ছিল না, এবং এক পর্যায়ে ওই বাঙালি নিজে বাঘের খাঁচার কাছে গিয়ে নিজেকে সেখানে ছুঁড়ে দেওয়ার হুমকি দিতে থাকে। এরপরও লোকটি কোনো কথা না বললে তাকে চলে যেতে বলা হয়। আমিরের মতে এটাই বাঘের খাঁচার একমাত্র ঘটনা। তিনি স্পষ্টতই বলেন কোনোভাবেই কাউকে ওখানে বাঘের খাঁচায় নিক্ষেপ করা হয়নি। তিনি আরও জানান তিনি সেনাবাহিনীতে থাকাকালীন কাউকে গুলি করে হত্যা করা হয়নি। যা হোক, তিনি যখন বাঘ সম্পর্কে হুমকি দেন তখন সেখানে পাক সেনাদের সহযোগী শক্তি আল বদর সদস্যসহ অনেক বাঙালিও উপস্থিত ছিলেন। তিনি আরও কয়েকবার বাঘের খাঁচায় নিক্ষেপ করা নিয়ে ঠাট্টাও করেছিলেন, যা হয়তো গুজব আকারে চারদিকে প্রচুর প্রচার পায়। আমি জিজ্ঞেস করেছিলাম তার অজান্তে অন্যান্য অফিসাররা কি বাঘের খাঁচায় কোনো বন্দীকে ঢুকিয়েছিলেন, কিন্তু তিনি মনে করেন সেটা সম্ভব ছিল না, কারণ তার অফিস ছিল খাঁচার খুব কাছেই, এবং ওই রকম ঘটনা ঘটলে একজন কমান্ডিং অফিসার হিসেবে তিনি অবশ্যই তা জানতে পারতেন। অবশ্য আমির সেখানে আরও অনেক কিছুই করেছিলেন যা তার ব্যাপারে কতকগুলো বিশেষ ধারণার জন্ম দিয়েছিল। তিনি লক্ষ্য করেন ওই এলাকার লোকজন ইসলাম চর্চায় ছিল খানিকটা শিথিল, আর সেজন্য তিনি তাদের সকলকে সেখানকার একটি স্কুলে একত্রিত করে নামাজ আদায় করাতেন। তিনি সেখানে ৪০টি মন্দির দেখেছিলেন যা হিন্দুরা ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু কোনো মসজিদ সেখানে ছিল না, তাই তিনি সেখানে একটি মসজিদ নির্মাণ করেন। সেখানকার ঊর্ধ্বতন কয়েকজন বাঙালি প্রশাসকের বাড়িতে তাকে নিমন্ত্রণ করা হলে তিনি ওইসব বাড়ির মহিলাদের দোপাট্টার ব্যবহার না দেখে আশ্চর্য হয়ে যান। এরপর তিনি তাদের বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন ইসলামী পোশাক পরিধানের জন্য। এক বাঙালির বাড়ি রাতের খাবার পর তাকে জানানো হয় যে নিমন্ত্রণকারীর কন্যা এখন নাচ ও গান পরিবেশন করবে। তার জন্য এটা অচিন্তনীয় ছিল এবং তিনি নাচ গান উপভোগ করা থেকে বিরত ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল আমিরকে ঠাকুরগাঁওয়ের অরঙ্গজেব হিসেবে আখ্যায়িত করে বলি যে তিনি যদি কোনো বাঙালিকে নাচ গান করা থেকে নিষেধ করে থাকেন, তাহলে ওই সব বাঙালি তার ব্যাপারে কি বাজে ধারণা পোষণ করেছেন তার দায় বাঙালিদের নয়, বরং তার নিজের ঘাড়েই বর্তায়। আমির, যিনি এসএসজিতে ছিলেন, তিনি আমার এই মন্তব্য গ্রহণ করেন বেশ সহজেই এবং কৌতুক মিশ্রিত আচরণের সাথে। ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল আমির মোহাম্মদ খান আমাকে তার অন্য একটি অভিজ্ঞতার কথা বলেন যা ছিল আরও বেদনাদায়ক। তিনি যখন ঠাকুরগাঁওয়ে প্রথম পা দেন তখন সেখানে একটি বাড়ি পরিদর্শন করতে গিয়েছিলেন, যা আগে ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্সের লোকাল প্রধান হিসেবে ব্যবহৃত হতো। ইপকাফের কমান্ডিং অফিসার ও তার সেকেন্ড ইন কমান্ড উভয়ই ছিলেন পশ্চিম পাকিস্তানি। তিনি যখন ওই বাড়িতে প্রবেশ করেন তখন বিপরীত দিকের দেওয়ালে রক্তের ছোপ ছোপ দাগ দেখতে পান। এর কারণ জানতে চাইলে তাকে জানানো হয় মার্চ মাসে ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্সের বাঙালি সদস্যরা ও স্থানীয় বাঙালিরা বাড়িটি আক্রমণ করে মেজর মোহাম্মদ হোসেন, তার স্ত্রী ও পুত্রকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে। তার কনিষ্ঠ কন্যাকে ছুরি মেরে ক্ষতবিক্ষত করে রাস্তায় নিক্ষেপ করা হয় এবং তারপর থেকে সে নিখোঁজ হয়ে আছে। তার অপর কন্যাটি বাড়ির কাজের মেয়ের সাথে বাইরে থাকায় প্রাণে বেঁচে যায়। সেকেন্ড ইন কমান্ড, তার স্ত্রী ও একজন বাঙালি অফিসার তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরও হত্যা করে বাঙালিরা।
লেফটেন্যান্ট কর্নেল আমিরকে স্থানীয় আইন পরিষদের সদস্য জানিয়েছিলেন যে বিহারি পরিবারের ৩-৪ হাজার সদস্য পিতৃহারা হয়েছে বাঙালিদের জাতিগত বিদ্বেষপ্রসূত হত্যাযজ্ঞের পরিণতিতে। তিনি সেখানে ওই সব আপনজন হারানো অসহায় লোকদের জন্য একটি ক্যাম্প স্থাপন করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। আমির আমাকে বলেন তিনি নিহত ওই ইপকাফ অফিসারের হারিয়ে যাওয়া কন্যাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে জানতে পারেন একজন পথচারী শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করেছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক থাকলেও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এরপর সেই ছোট মেয়েটি যখন লেফটেন্যান্ট কর্নেল আমিরকে দেখে তখন তাকে আব্বু বলে ডেকে ওঠে। আমিরকে জানানো হয় ওই শিশুকন্যাটির মৃত পিতার সাথে নাকি তার চেহারার যথেষ্ট মিল রয়েছে। এক অজানা অপরাধের জন্য সমষ্টিগত শাস্তি। বড়ইতলা ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জের নিকটবর্তী একটি ছোট এলাকা। ১৯৭১ সালের ১৩ই অক্টোবর পাক আর্মির গুলিতে নিহতদের স্মৃতিতে সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এর পাশে মাঠে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম একজন গ্রামবাসী মুহাম্মদ আলী আকবরের সাথে, যিনি সৌভাগ্যক্রমে ওই দিন গুলি থেকে বেঁচে গিয়েছিলেন। ওখানকার মাঠের মাঝ বরাবর চলে গেছে রেলের লাইন। দামপাড়াসহ খোলা মাঠের চারদিকে রয়েছে বেশ কয়েকটি গ্রাম। মুহাম্মদ আলী আকবর সেই দামপাড়া গ্রামের বাসিন্দা। মুহাম্মদ আলী আকবর লম্বা, পাতলা ও ইগলের বাঁকা ঠোঁটের ন্যায় বৈশিষ্ট্যের অধিকারী একজন মানুষ। তিনি বলেন ১৯৭১ সালে তার বয়স ছিল প্রায় ৪০ বছর। পরনে গেরুয়া পোশাক, মাথায় পাগড়ি, স্পষ্ট ভাষায় কথা বলতে অভ্যস্ত নাটকীয় ভঙ্গিমার একজন মানুষ বলেই তাকে মনে হয়েছে। পরে আরও জেনেছি তিনি কবিতা লেখেন ও ম্যাজিকও দেখাতে পারেন। স্পষ্টবাদী অন্য একজন স্থানীয় ব্যক্তি, যিনি সে সময় গ্রাম থেকে দূরে মুক্তিযুদ্ধে রত ছিলেন, সেই জয়নাল আবেদিনের মতে ওই দিন বড়ইতলায় আশেপাশের গ্রাম দামপাড়া, গোবিন্দপুর, কালীবাড়ি, তিলকনাথপুর, চিকানের চর থেকে গ্রামবাসীরা এসে জড়ো হয়েছিল। গ্রামবাসীদের দেয়া তথ্য অনুসারে ১৯৭১ সালের ১৩ই অক্টোবর পাক সেনারা বড়ইতলায় ট্রেনে করে পৌঁছে ও আমরা মাঠে যে স্থানে দাঁড়িয়েছিলাম সেখানে এসে তারা থেমে যায়। আশপাশের এলাকার পুরুষ মানুষদের রেল লাইনের পাশে যাওয়ার জন্য স্থানীয় রাজাকারদের সাথে নিয়ে পাক সেনারা হুকুম দেয়। মুহাম্মদ আলী আকবর জানিয়েছেন রাজাকাররা তাদের বলেছিল যে সেনা কমান্ডার গ্রামবাসীর সাথে কথা বলবে তাদের উদ্বুদ্ধ করার জন্য। অপরদিকে গ্রামবাসীরা অনেকেই ভেবেছিলেন হয়তো তাদের পরিচয়পত্র পরীক্ষা করার জন্য এভাবে রেল লাইনের ধারে লাইন করে দাঁড়াতে বলা হয়েছে। গ্রামবাসীর অনেকেরই তখন পরিচয়পত্র ছিল। আমি জানতে চেয়েছি পাকিস্তান সেনাবাহিনী কি এর আগেও তাদের গ্রামে ওই ধরনের উদ্বুদ্ধ করার কথা বলতে এসেছিল কিনা। আলী আকবর জানিয়েছেন না। আকবর বলছিলেন সেখানে লোকগুলো একত্রিত হলে পাশের গ্রাম থেকে মৌলানা হাফিজ নামে একজন এসে দায়িত্বরত সেনা কর্মকর্তার সাথে উর্দুতে কথা বলেন। এরপর গ্রামবাসীরা মৌলানার সাথে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিতে দিতে চলে যায়। গ্রামবাসীর মতে হঠাৎ কিছু একটা ব্যাপার পাক সেনাদের খেপিয়ে তোলে বলে মনে হয়েছিল। তবে কী কারণে তারা খেপে যায় তা স্পষ্ট বোঝা যায়নি। তবে মনে হয়েছিল যে হাশেম নামে স্থানীয় একজন রাজাকার সেখানে এসে সেনা সদস্যদের কিছু একটা বলেছিল। কেউ কেউ বলেছেন রাজাকারটি সেনাদের মুক্তিযোদ্ধাদের দ্বারা তার ভাইকে হত্যার কথা বলেছিল বা এরকম কিছু একটা, এবং সে তাদের সহায়তা চায়। আবার অনেকেই ধারণা করেছিলেন যে হয়তো সেখানে আগত সেনা ইউনিটটি মনে করেছিল কোনো গেরিলা বা মুক্তিযোদ্ধা তাদের একজন সেনাকে হত্যা করেছে। তবে সম্ভবত বাঙালি রাজাকারের ভাষা পাক সেনারা ভালোভাবে না বুঝতে পারায় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। এ পর্যায়ে রাজাকার হাশেম এক বা একাধিক পাক সেনা সাথে নিয়ে ফিরে যায় গ্রামে। বাকি সেনারা প্রস্তুতি নেয় সেখানে জড়ো হওয়া সকল লোকদের গুলি করার জন্য। হত্যাকাণ্ডের ধরনটা ছিল সুস্পষ্ট। আকবর জানিয়েছেন সৈন্যরা সেখানে জড়ো হওয়া লোকদের দুটি লাইনে দাঁড় করায়, একজনের পিছনে আরেকজন। প্রত্যেক ব্যক্তি দাঁড়ায় তার ডান হাত সামনে দণ্ডায়মান ব্যক্তির কাঁধে রেখে। প্রত্যেক লাইনের সামনে একটি স্বয়ংক্রিয় অস্ত্র তাক করা হয় যাতে সম্পূর্ণ লাইনটিকে একটি অবস্থান থেকেই গুলি করা যায়। ইকবাল নামে যে মুক্তিযোদ্ধা ঢাকা থেকে আমার সাথে বড়ইতলা গিয়েছিলেন, তিনি ওখানে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটির বর্ণনা শুনে সেটাকে স্ট্যান্ডের উপর বসানো একটি লাইট মেশিন গান বলে শনাক্ত করেন। আকবর জানান তিনি এক পর্যায়ে গুলির শব্দ শোনার সাথে সাথে তার দিকের জমিতে পড়ে যান। কিভাবে পড়েছিলেন তা দেখাতে তিনি বেশ নাটকীয়ভাবে আমার পাশ থেকে জমিতে শুয়ে পড়েন একদম নিস্তেজ হয়ে।
তার লাইনের অন্যান্য সবাই গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় ও কয়েকজন তার উপর এসে পড়ে। গুলিবর্ষণের পর সৈন্যরা ট্রেনে উঠে সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর আকবর উঠতে চেষ্টা করেন। তিনি অক্ষত অবস্থায়ই ছিলেন। তার চারদিকে পড়েছিল মানুষ, যাদের অধিকাংশই ছিল মৃত। তার দেয়া তথ্যানুযায়ী সেখানে 10 থেকে 12 জন বেঁচে গিয়েছিলেন। তার চাচা, 2 জন চাচাতো ভাই ও এক ভাতিজে নিহত হন। সেখানে আমার পাশে দাঁড়ানো অনেক লোকের মাঝে আরেকজন মুক্তিযোদ্ধা জানান বড়ইতলা হত্যাকাণ্ডে তিনি তার পরিবারের 3 জন সদস্যকে হারিয়েছেন। তবে এই হত্যাকাণ্ডের ঘটনায় সর্বমোট কতজন নিহত হয়েছিল তা স্পষ্ট নয়। 1971 সালে সেই সময়টায় কিশোরগঞ্জে পাকবাহিনীর কোন কোন সেনা অধিকারী কর্তব্যরত ছিলেন তাদের আমি সন্ধান পেতে ব্যর্থ হয়েছি। যাই হোক, আমি অন্য পাক সেনা অধিকারিকদের সাথে বড়ইতলা হত্যাকাণ্ডের ব্যাপারে কথা বলেছি, কিন্তু তারা এই হত্যাকাণ্ডটিকে একটি উদ্ভট ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। ওই ঘটনার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা না পাওয়া গেলেও অনেকে বলেছেন যে ওভাবে এক লাইনে দাঁড় করিয়ে কারোর প্রতি গুলি ছোড়া হত্যাকাণ্ড ঘটানোর জন্য কোনো উপযুক্ত পদ্ধতি নয়। তাই হত্যাকাণ্ড ঘটানোটাই যে উদ্দেশ্য ছিল তা সুনিশ্চিত করে বলা যাবে না। তাই এতে পাওয়া যায় প্রতিশোধের বিকৃত ধারণা, আর একে একটা অজানা অপরাধের জন্য সমষ্টিগত শাস্তি হিসেবে বিবেচনা করা যেতে পারে। স্বাধীনতা যুদ্ধের যোদ্ধাদের বিচার ও দুঃখ দুর্দশা। এস.এম. রকিব আলী 1971 সালের 23 মার্চ খুলনার ক্রিসেন্ট জুট মিলে তার কর্মক্ষেত্র থেকে 3 দিনের ছুটি নিয়েছিলেন। তিনি আর ফিরে আসেননি। তিনি বলেন, দেওয়ালের লেখা দেখে তিনি আর ঝুঁকি নিতে রাজি হননি। আমি যখন তার সাথে সাক্ষাৎ করি, তিনি তখন প্লাটিনাম জুট মিলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এস.এম. রকিব আলী চলে যান ভারতে। তিনি পশ্চিমবাংলার উত্তরে জলপাইগুড়ি ও বাগডোগরা যান ও তারপর আকাশপথে সাহারানপুর প্রশিক্ষণ শিবির হয়ে অবশেষে যোগ দেন দেরাদুনে ভারতীয় মিলিটারি একাডেমির পাশে নতুন স্থাপিত প্রশিক্ষণ শিবিরে। প্রশিক্ষণ শেষ করার পর রকিব আলী পূর্ব পাকিস্তানে 3টি অভিযানে অংশগ্রহণ করেন। 1971 সালের অক্টোবর মাসে যশোরের কাছে তার চতুর্থ অভিযানকালে তিনি ধরা পড়েন। ওই অভিযানে তিনি সহ 19 জন মুক্তিযোদ্ধা যশোর সেনানিবাস থেকে কিছু দূরে পাক সেনা ও রেঞ্জারদের ঘাঁটি আক্রমণ করার জন্য গিয়েছিলেন। তাদের দলের একজন নিহত হয়, কিন্তু বাকিরা ধরা পড়ে যায়। তাকে সহ তার দলের অন্যদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় যশোর সেনানিবাসে। রকিব আলী জানান, ইস্টার্ন কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি গ্রেপ্তারকৃত মুক্তিযোদ্ধাদের হত্যা না করে বিচার করার জন্য তার অফিসারদের নির্দেশ দিয়েছিলেন। রকিব চিন্তা করেছিলেন, ওইভাবে গ্রেপ্তারকৃত মুক্তিযোদ্ধাদের হত্যাকাণ্ড আন্তর্জাতিক প্রচার মাধ্যমে নেতিবাচকভাবে প্রচারিত হতো। তাই হত্যা না করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য নিয়াজি ওই নির্দেশ দিয়েছিলেন। জেনারেল নিয়াজির এরূপ নির্দেশের কারণ যাই হোক না কেন, ধৃত মুক্তিযোদ্ধাদের হত্যা না করে বিচারের মুখোমুখি করায় তার জীবন বেঁচে গেছে বলে রকিব আলী মনে করেন ও এজন্য জেনারেল নিয়াজির প্রতি তিনি ঋণী। সে সময় তার দলের 18 জন বন্দীকে যশোর সেনানিবাসে বন্দী করে রাখা হয়েছিল, যেখানে তাদের বিচারের কাজ চলে সামরিক আদালতে। জেরা করার সময় তার ওপর নির্যাতন চালানো হয়েছে বলে তার অভিযোগ। কজন সুইস সাংবাদিক ওই সময় সেখানে এসেছিলেন, কিন্তু সেনা সদস্যদের উপস্থিতিতে তাদের কোনো সাক্ষাৎকার নেয়ার সুযোগ ছিল না। যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি ঘটলে তাকে সহ সকল বন্দীদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয় সেনা কর্তৃপক্ষ। এদিকে বিচার কার্য সম্পন্ন হতে অনেক সময় লাগে ও নভেম্বর মাসের শেষ দিকে বিচারের রায়ে তাদের মৃত্যুদণ্ডের ঘোষণা দেয়া হয়। তবে মৃত্যুদণ্ড কার্যকর করার আগেই শুরু হয়ে যায় ভারত পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ। যশোরে যুদ্ধ শেষ হলে ডিসেম্বর মাসের 6-7 তারিখে ভারতীয় সেনাবাহিনী রকিব ও তার সহকর্মীদের কারাগার থেকে মুক্ত করে দেয়। অন্ততপক্ষে রকিব আলী হচ্ছেন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত সেসব মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন, যিনি দেশের স্বাধীনতার জন্য প্রকৃতার্থেই যুদ্ধে অংশ নিয়েছেন। কিন্তু ক্রিসেন্ট জুট মিলের কর্মচারী স্পিনার আব্দুর রব সর্দার ভারতে প্রশিক্ষণ নিয়েছিলেন ঠিকই, তবে ফিরে এসে কখনো সরাসরি যুদ্ধ করার সুযোগ পাননি। তিনি ও তার কয়েকজন সঙ্গী একদিন শুনলেন যে ঢাকায় পাক বাহিনী আত্মসমর্পণ করেছে। এরপর তাদের প্রশিক্ষণ শিবির বন্ধ হয়ে গেলে তারা খুলনা ফিরে দেখলেন সেখানে তখনও পর্যন্ত যুদ্ধ চলছে। তিনি আমাকে বলেন, কয়েকশো পাকিস্তানি সেনা তখনও পর্যন্ত শক্ত অবস্থানে থেকে ভারতীয় বাহিনীর মোকাবিলা করে যাচ্ছিল। ভারতীয় সেনাবাহিনী পাক বাহিনীর ব্যূহ ভেদ করতে পারেনি। ওই দিনটি ছিল ঢাকায় পাক বাহিনীর আত্মসমর্পণের পরদিন। পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা লাভ করলেও অনেক মুক্তিযোদ্ধা স্বাধীনতার পর তিক্ততার স্বাদ অনুভব করেন। নরসিংদী প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা কবির মিয়া নামে একজন মিল শ্রমিকের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। 1971 সালের মার্চ মাসে গোলযোগ শুরু হলে তার মিল বন্ধ হয়ে যায় এবং তখন তিনি বেকার হয়ে পড়েন।
এরপর যখন মনে হতে থাকল যে পাঞ্জাবিরা মেরে ফেলবে, তখন কবির মিয়া যোগ দেন মুক্তিবাহিনীতে। তবে তিনি অত্যন্ত ক্ষোভের সাথে আমাকে বলেন, তার মতো যারা যুদ্ধ করেছিল স্বাধীনতার পর তারা কিছুই পায়নি, বরং যারা বিরোধিতা করেছে তারাই ভালো অবস্থানে যাওয়ার সুযোগ পেয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে বাঙালিদের বর্ণনায় বা লেখায় যতই মুক্তিযোদ্ধাদের বীরত্বের বর্ণনা করা হয়েছে, তার অনেক ক্ষেত্রেই ভারতীয়দের বর্ণনা সেসব কিছুকে ম্লান করে দিয়েছে, তুচ্ছতাচ্ছিল্য করেছে। মেজর জেনারেল সুখবন্ত সিং তার লেখায় উল্লেখ করেছেন, এটা এখন বলা যায় যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া বাঙালি সৈনিকদের ওপর আওয়ামী লীগের একছত্র নিয়ন্ত্রণ, মুজিবের ক্যারিশমা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে কর্নেল ওসমানীর পেশাগত যোগাযোগ থাকলেও বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ সংগঠনকারীরা কোনো সমন্বিত পরিকল্পনা প্রণয়নে ব্যর্থ হন। বলতে গেলে বিদ্রোহীদের কোনো জনপ্রিয় ভিত্তিই ছিল না। প্রথম দিকে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বা বিএসএফ গেরিলার অভিযানে সাহায্য সহযোগিতা প্রদান করত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওভাবে সাহায্য প্রদান তেমন কার্যকরী হয়ে ওঠেনি। বিদ্রোহের ব্যর্থতা ও ভারতীয় সীমান্ত অতিক্রম করে গেরিলাদের পরিচালিত অভিযানে নিম্নমানের ফলাফলের জন্য ভারত সরকার এপ্রিলের শেষ সপ্তাহে পরিস্থিতির সার্বিক মূল্যায়নের উদ্যোগ নেন। মেজর জেনারেল মুখবন্ত সিংয়ের মতে, এই প্রেক্ষিতে ৩০ এপ্রিল গেরিলা যুদ্ধের যাবতীয় দায়-দায়িত্ব বুঝে নেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়। মেজর জেনারেল লক্ষ্মণ সিংয়ের হিসেব নিকেশও ছিল একই রকম। তিনি বলেন, মুক্তিবাহিনীর যোদ্ধারা নিবেদিত প্রাণ গেরিলা ছিল না। আওয়ামী লীগের নেতারাও এ ধরনের ঝুঁকিপূর্ণ সামরিক সংঘাতে যোগ দিতে অনীহা প্রকাশ করেন। গেরিলাদের পূর্ব পাকিস্তানের ভিতরে অভিযান পরিচালনার জন্য কোনো নিরাপদ স্থান বা বেস ছিল না, তবে তারা ভারতের সীমানাব্যাপী অবস্থানে থেকে নিরাপদে অভিযান চালাতে পারত। সিংয়ের দৃষ্টিতে জুলাই মাসে পরিষ্কার হয়ে যায় যে মুক্তিযোদ্ধারা গ্রামবাসীর আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছিল। ব্যাপক হতাহত হওয়ার অজুহাতে তারা পাক বাহিনীর সাথে সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলতে থাকে। যা হোক, প্রচার যন্ত্রকে বেশ কার্যকরীভাবেই কাজে লাগানো হতো। লুঙ্গি পরে ও রাইফেল হাতে মুক্তিবাহিনীর গেরিলারা তাৎক্ষণিক বীর বনে যেত। খবরের প্রত্যাশায় ব্যাকুল প্রচার মাধ্যম কল্পিতলার অলিক সাফল্যের দাবিকে গিলতে শুরু করে, যা ব্যাপকভাবে বিশ্বাসযোগ্যতাও অর্জন করেছিল। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি সময়েও নানামুখী প্রচার বিরাজ করে, যখন ভারতীয় গোলন্দাজ বাহিনীকে গেরিলাদের পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে পরিচালিত অভিযানে সাহায্যের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা শুরু হয়। এছাড়াও বিভিন্ন সময় প্রয়োজনে ট্যাঙ্ক ও বিমান বাহিনীও মুক্তিবাহিনীর সাহায্যে এগিয়ে আসে। মুক্তিবাহিনী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন করলে ভারতীয় বাহিনী তাদের বিভিন্ন ইউনিটকে ফিরিয়ে নিয়ে যায় নিজ ভূখণ্ডে। যদিও অনেক ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে বেশ বিরক্তি ও ক্ষোভের জন্ম হয়, কারণ পাক বাহিনীর পাল্টা হামলার মুখে মুক্তিবাহিনী কচাদিতি তাদের দখলকৃত ভূমি বা অবস্থানকে ধরে রাখতে সমর্থ হতো। এ ব্যাপারে লেফটেন্যান্ট জেনারেল JFR জেকাবের অভিমত হচ্ছে, মুক্তিবাহিনী অনেক ক্ষেত্রেই তাদের বড় ধরনের অভিযানের জন্য ভারতীয় বাহিনীর সাহায্যের অপেক্ষা করত ও চাইত যে ভারতীয়রাই যেন তাদের কাজ করে দেয়। এক্ষেত্রে মুক্তিযোদ্ধারা অভিযানে খুবই কম নিজেদের জড়িত করত। জেনারেল জেকাব মনে করেন যে সীমিত মাত্রার প্রশিক্ষণ দিয়ে এত বিশাল সংখ্যার মুক্তিবাহিনী গঠন করাটা ভুল ছিল, কারণ তাদের কার্যকারিতা ছিল খুবই সীমিত পর্যায়ের ও কোনো অভিযানে তাদের সাফল্যও ছিল কম। মেজর জেনারেল লক্ষ্মণ সিংও এ মতের সাথে একমত পোষণ করেন। তিনি বলেন, মুক্তিবাহিনীর কার্যকারিতা ও কৃতিত্ব নিয়ে মতভেদ ছিল। আমি মনে করি যে অর্ধ প্রশিক্ষিত, দুর্বলভাবে উদ্বুদ্ধ ও নেতৃত্বহীন স্বেচ্ছাসেবকদের নিয়ে এত বড় আকারের বাহিনী তৈরি মারাত্মক ভুল ছিল, যারা স্বাধীনতার পর বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। অথচ নিয়তির পরিহাস যে মুক্তিযোদ্ধাদের শত্রু পাকিস্তানিরা ভারতীয়দের চেয়ে তাদের সম্পর্কে অনেক বেশি ইতিবাচক ধারণা পোষণ করেছেন। পাকিস্তানির অনেকেই আমাকে বলেছেন, যদিও অনেক মুক্তিযোদ্ধা সম্মুখ সমর থেকে পালিয়ে যেত, কিন্তু তাদের মধ্যে অনেকেই ছিল রাজনৈতিকভাবে দৃঢ়, উদ্বুদ্ধ ও তাদের লক্ষ্য ও আদর্শের প্রতি নিবেদিত। বাঙালি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক শাস্তিব্রত, যিনি গেরিলায় ক্যাম্প পরিদর্শন করেন, তার মতে বড় অভিযানগুলো সবসময় সম্পন্ন হতো ভারতীয় বাহিনীর দ্বারা। আমাদের মধ্যে কারো কারো কাছে অস্ত্র ছিল ও হাতে তৈরি গ্রেনেডও ছিল, কিন্তু যখন কোনো ব্রিজ উড়িয়ে দেওয়া বা ট্রেনকে লাইনচ্যুত করতে হতো, তখন সেগুলো করত ভারতীয়রাই, যেখানে তারা নিত তাদের গাইড হিসেবে। এরপর একে বলা হতো মুক্তিবাহিনীর বিজয়। এ ধরনের ঘটনাবলী বাংলাদেশের স্বাধীনতার জন্য নিবেদিত বাঙালি স্বেচ্ছাসেবকদের মনোবল ভেঙে দিত। এই সাংবাদিক শাস্তিব্রত মুক্তিযোদ্ধা ও ভারতীয় উভয়ের চোখ ফাঁকি দিয়ে মুসলমান গ্রামবাসী সেজে কুমিল্লা এসেছিলেন। তিনি ১৯৭১ সালের আগস্ট মাসেই পূর্ব পাকিস্তানের ভিতরে ভারতীয় সেনাবাহিনীর ব্যাপক সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছিলেন। তিনি দেখতে পান যে ২০০ স্বেচ্ছাসেবক গেরিলার মধ্যে মাত্র ৬ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে মাত্র ৩ জন ওই সময় পর্যন্ত অভিযানে অংশ নিয়েছে।